শুরু করতে যাচ্ছি অবাঞ্ছিতা গল্পের 1 থেকে 10 নম্বর পর্ব। তো চলুন শুরু করা যাক। বাসর ঘরে একজন পতিতাকে সঙ্গে নিয়ে ঢুকলো দুর্জয়। 15 বছর বয়সী চারুলতা মুখ নিচু করে গুটিসুটি মেরে বসেছিল বিছানার এক কোণে। হাতে পায়ে আলতা মাখা, কটকটে লাল রঙের বেনারসিতে নিজের শরীর লুকানোর ব্যর্থ চেষ্টা। দরিদ্র বাবার মৃত্যুর পরের দিনই হুট করে বিয়ে হয়ে গেল তার। ছোট্ট মেয়েটি জানে না ঘরের বউ হয়ে আসার দায়িত্বের ভার ঠিক কতটুকু। চারুলতা শুধু জানে আজ তার বাসর। এদিন নিজের শরীর ও মন স্বামীর কাছে সঁপে দিতে হয়, এটাই নিয়ম। চারুলতার এক ভাবি বাসর ঘরে ঢোকার আগে কানে কানে বলে দিয়েছে, তোর বর মানুষ না, খাঁটি হায় না, বুঝলি? যেভাবে কাপড় খুলতে বলবে ঠিক সেভাবেই কাপড় খুলবি, একদম লজ্জা করবি না, নয়তো পরিণতি প্রথম বউয়ের মতো হইব। চারুলতার মায়া ভরা লাজুক মুখে ভয়ের রেখা স্পষ্ট হয়ে উঠেছিল। তীর তীর করে কেঁপে উঠেছিল স্নিগ্ধ ঠোঁটজোড়া। দুর্জয়ের ঘরটা বেশ ছিমছাম। বিছানার একপাশে কাঁথা মুড়ে রাখা, গাঁদা ফুলের তীব্র সুবাস বাতাসে। দরজায় ঘেঁষে শূন্যে দুলছে পিতলের হারিকেন। হঠাৎ দরজা ঠেলে তার আগমন ঘটল, কিন্তু সে একা প্রবেশ করেনি, সঙ্গে এসেছে গ্রামের কুখ্যাত বেশ্যা। চারু অবাক চোখে তাদের দুজনকে একবার দেখলো, তারপর নিজেকে আরও গুটি নিয়ে নিল। দুর্জয়ের শরীর ভর্তি গাঢ় আতরের গন্ধ, সাদা পাঞ্জাবির বিভিন্ন জায়গার করা লাল লিপস্টিকের দাগ। বেশ্যার নাম কলি। চারুলতার চেয়ে বয়সে ঢের বড়। ঠোঁটে সস্তা সিগারেট, চোখে মুখে অদ্ভুত হাসি। এইটা তোর বউ? হো হো করে হেসে উঠল কলি। বেশ সুন্দর মুখ তো, একদম কচি প্রজাপতি। সুন্দর মুখ দিয়ে কী হবে, শরীরের মাংস থাকা লাগে, বুঝলি? দুর্জয় তালুকদারের কণ্ঠে কোনো স্বামী সুলভ মাধুর্য খুঁজে পাওয়া গেল না। প্রতিটা কথাই শোনালো জানোয়ারের মতো। দুর্জয়ের কথা শুনে কলি পুনরায় হো হো করে হাসতে লাগলো। রাগে, ঘেন্নায়, লজ্জায় চোখজোড়া নামিয়ে নিল চারুলতা। নয়ন অশ্রু সিক্ত। দুর্জয়ের বয়স প্রায় 30-এর কাছাকাছি পৌঁছেছে। গ্রামের মাতব্বর তালুকদার মশাইয়ের বড় ছেলে। কথায় কথায় মানুষ পিটিয়ে মেরে ফেলা এ বাড়ির প্রথা। মাতব্বরের সামনে থানা পুলিশের ব্যবহারও শিশু সুলভ। আগের বউকে নৃশংসভাবে খুন করেছে দুর্জয়। তার অপরাধ ছিল কন্যা সন্তান জন্ম দেওয়ার। সেই সন্তানের হদিসও কেউ জানে না। জানতে চাওয়ার মতো দুঃসাহস আমার কারো মাঝে নেই। দুর্জয় চারুলতার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে হুঙ্কারের সুরে কলিকে বলল, ওর শাড়ি গহনা তুই পরে নে। আজ রাতের জন্য তুই হবি আমার বউ। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করবি। আমি আরেক বোতল মেরে আসি। দুর্জয় ঘর থেকে বেরিয়ে যেতেই কলি চারুলতার দিকে এগিয়ে গেল। মেয়েটিকে দেখে তার বেশ মায়া লাগলো, তবুও গলায় তীক্ষ্ণতা ধরে রেখে বলল, শাড়ি পাল্ট ফেলো মেয়ে। চারুলতা ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? অন্য ঘরে যাচ্ছি শাড়ি পাল্টাতে। পাগল নাকি? আমার সামনেই খুল। আমার শরীরে যা আছে তোরও তাই আছে, তফাৎ শুধু মাংসের পরিমাণে। এ কথা বলে কলি বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগলো। চারুলতা লজ্জায় নুয়ে গেল। পরক্ষণেই মনে পড়ল দুর্জয়ের হুঙ্কার। এক এক করে শাড়ির সেফটি পিন খুলতে লাগলো সে। উন্মুক্ত হয়ে গেল তার সদ্য স্ফীত হওয়া বুক। কলি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সিলিংয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে ফিসফিস করে বলল, এই চাঁদের মতো দেখতে মাইয়ারার কপাল পোড়াইলা আল্লাহ। নিজের স্বামীকে একজন পতিতার সাথে নিবৃতে রেখে খোলা বারান্দায় চলে এলো চারুলতা। এক কোনায় কাঠের চৌকি রাখা, সেখানে তার ক্লান্ত শরীর এড়িয়ে দিল। আষাঢ় মাস শেষ হয়েছে, দিন কয়েক হলো। ভাদ্রর মেঘাচ্ছন্ন আকাশ। একটু আগে বোধহয় বৃষ্টি হয়েছে। ভেজা মাটির গন্ধে মমা করছে চারপাশ। আচমকা কলিজাটা ধক করে উঠল চারুলতার। বাবার জন্য মনটা ভীষণ পুড়ছে। কবরের পাশে গিয়ে চুপটি করে বসে কাঁদতে ইচ্ছে করছে। পরক্ষণেই আবার মায়ের অভাব গ্রাস করে ফেলল তাকে। একা একা বাড়িতে কি করছে মা? চারুলতার বড় বোন সোনালতাও এই পৃথিবীতে আর নেই, মারা গেছে মাসখানেক হলো। লাশ খুঁজে পাওয়া যায়নি। মৃত বোনকেও ভীষণ মনে পড়ছে। তাদের বাড়িতে কি আজ উনুন জ্বলেছে? বাবা ছিলেন অতি সামান্য জেলে। দুবেলা পেট ভরে ভাত খেতে না পেলেও সিদ্ধ মাছে দিন চলে যেত। অসুস্থ মাকে খেতে দিবে কে? বুকটা কষ্টে হু হু করে উঠল চারুলতার। বড় বোনকে হারানোর পীড়া, বাবার আকস্মিক মৃত্যু, মায়ের একাকিত্ব, নিজের নতুন জীবনের বিড়ম্বনায় চক্ষুজোড়া ভিজে উঠল তার। দুর্জয়ের ঘর থেকে কলির সুখময় আর্তনাদ ভেসে আসছে। যদিও ওই বিষয়ে চারুলতা ভ্রুক্ষেপহীন। শরীরে বিয়ের ধকল এখনও বিদ্যমান। পরিশ্রান্তিতে নুয়ে যাচ্ছে শরীর। বাবার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বুজে এলো তার, একদম টের পেল না। ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। ভাটার পানি সবে নামতে শুরু করেছে। গত রাতের মেঘলা আবহাওয়া খানিকটা অপ্রখর, তবে বিরাজমান। হঠাৎ শরীরে প্রবল একটি ঝাঁকুনি অনুভব করলো চারুলতা। কিরে নতুন বউ, উঠবি না? উঠে পড়। ঘরের বউ এত সকাল পর্যন্ত ঘুমাইলে চলে? উঠে কলপার যা, গা ধুইয়া আয়।
চোখ কসলাতে কসলাতে চারুলতা উঠে বলল। নিদ্রালু চোখে শাশুড়িকে আপাদমস্তক দেখে নিল একবার। এক হাতে গামছা, অন্য হাতে কাঁসার বাটি, চেহারার নিষ্ঠুর কঠোরতা। গতকাল বিয়েতেও এই মহিলাকে এক চিলতে হাসতে দেখা যায়নি। ইনি মনে হয় সারা জীবন না হাসার পণ করেছেন। মাজেদা চোখে মুখে বিরক্তি নিয়ে বললেন, তুর্যের ঘর থেকে ওই মাগি বাইর হয়েছে নাকি এখনও আছে? চারুলতা নিচু গলায় জবাব দিল, এখনও আছে। কেমন বউরে তুই? স্বামী বিয়ের রাতে অন্য মাগি নিয়ে ঘুমায়, তার ছিল ভোলা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল মাজেদার দ্বিতীয় পুত্রবধূর দিকে। চারুলতা মাথা নিচু করে বসে রইল। অপমানে চোখজোড়া ভিজে উঠল তার। হইছে, এত ঢং করা লাগবো না, যাইয়া গা গতর পরিষ্কার করে আয়, পাকঘরে মেলা কাম আছে। এ কথা বলে মাজেদা হনহন করে তুর্যের ঘরের দিকে এগোলো। চারুলতাও ধীর পায়ে কলপারের দিকে চলে গেল। এরই মাঝে শুনতে পেল মাজেদা তুর্যের ঘরের সামনে গিয়ে চেঁচামেচি করছে। এখনও খানকিটার ঘরে রাখা দিছোস? এবারের মান সম্মান কিছু কি রাখবি না? তুর্জয়, বাইর কর কইতাছি ওরে, নইলে কিন্তু আমার মরা মুখ দেখবি। মাজেদার চিল্লাচিল্লি কলপারেও শোনা যাচ্ছে। চারুলতা সেদিকে কর্ণপাত করল না। গোটা শরীর তখনও ক্লান্ত, রীতিমতো চোখ জ্বালা করছে। অপেক্ষা না করে গায়ে টিউবওয়েলে ঠান্ডা জল ঢেলে দেয়। এমন সময় টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়। চারুলতা হা করে বৃষ্টির পানি খাওয়ার চেষ্টা করে। দায়িত্বের বোঝা বৃদ্ধি পেলেও কিশোরী মনের চঞ্চল ভাব এখনও উকি দিচ্ছে কাজকর্মে। গোসল শেষ করে চারুলতা রান্নাঘরের এক কোণে এসে দাঁড়ালো। মাজেদা একবার চারুলতার দিকে তাকিয়ে পুনরায় উনুন ধরাতে ব্যস্ত হয়ে গেলেন। গতকাল তুই ওই মাগিরে বলছিলি তুর্যের ঘর থেকে বের হইয়া যাইতে? চারুলতা মাথা নিচু করে বলল, না আম্মা, আমি তো কিছুই বলি নাই। মাজেদা আক্ষেপের সুরে বলে উঠল, এই মেয়ে ছেলেটাই আমার সহজ সরল পোলাটার মাথা খাইল। আমি উনুন ধরাইতে পারি, আপনারা সাহায্য করবো আম্মা? আগ্রহ ভরে জিজ্ঞেস করলো চারুলতা। লাগবো না, আমি ধরায় দিতেছি। তুই নাস্তার আয়োজন কর, চালের রুটি, ডাল, মাংস, ভুনা, ডিম ভাজি। তোর শ্বশুর আব্বা 9টার মধ্যে উঠে যাবেন, বাড়িতে সারাদিনই মেহমান আছে, সেই হিসেবে প্রস্তুত থাকবি। একটু পর পরই চা দেওয়া লাগবো। চারুলতা হাসূচক মাথা নাড়ালো। চারুলতাকে রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাকি কাজে মন দিল মাজেদা। গরুর গোবর দিয়ে আঙিনা লেপা, হাঁস মুরগির দেখভাল, কলসিতে জল তুলে রাখা, উঠোনের গাছগুলোয় পানি দেওয়া। তালুকদার বাড়ির কাজের শুরু আছে, কিন্তু শেষ নেই। চারুলতা রান্নায় তেমন পটু নয়, চলনসই। সে চুলোর পাড়ে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করল, এর নামই কি সংসার? ঠিক 9টার সময় তালুকদার মশাই এসে হাজির হন বারান্দায়। তার হাঁটা চলে রাজকীয় দাপট, চোখে মুখে গম্ভীরতা। মাথার টাক ঢেকে রাখতেই যেন সাদা টুপি পরিধান করেছেন, হাতে কাঠের শক্ত মোটা লাঠি। মাজেদা একটি বড় সেগুন কাঠের চেয়ার রাখলেন বারান্দায়। ঔদ্ধত্যের সাথে বসলেন তালুকদার মশাই। মাজেদা হাঁক ছাড়লেন, নতুন বউ, জলদি নাস্তা পানি নিয়ে আয়। চারুলতা অবিলম্বে ট্রেতে নাস্তা সাজিয়ে তালুকদার মশাইয়ের সামনে উপস্থিত হলো। খাবার টেবিলে রেখে পা ছুঁয়ে সালাম করলেন। এরপর ঘুমটা ঠিক করে মাজেদার পাশে গিয়ে দাঁড়ালো। তালুকদার মশাই চারুলতাকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, তোমার কোনো সমস্যা হইতেছে না তো? চারুলতা না সূচক মাথা নাড়ালো। তোমার কোনো সমস্যা হইলে অবশ্যই আমার বলবা। তুই হইলা গিয়া তালুকদার বাড়ির বউ, ভাবে চলবা, ডাটে চলবা, বুঝছো? চারুলতা মাথা ঝাঁকালো। মাংসের ঝোলে রুটি ডুবিয়ে মুখে তুললেন। তালুকদার মশাই তৃপ্তির সুরে বললেন, রান্না ভালো হয়েছে। এরপর পকেট থেকে চকচকে একটি 1000 টাকার নোট বের করে চারুলতার হাতে গুঁজে দিলেন। বললেন, নতুন বউয়ের রান্নাই প্রথম খাইলাম, কিছু না দিলে কি চলে? চারুলতা আরও একবার শ্বশুরের পাশ ছুঁয়ে সালাম করলো। তালুকদার চারুলতার মাথায় হাত রেখে বললেন, হইছে আম্মাজান, খাবার সময় সালাম করা বা দেওয়া অন্যায়, আল্লাহ গোস্বা হবেন। ইতিমধ্যে গ্রামের লোকেরা সদর দরজার উপরে ভিড় জমিয়েছে। তারা সবাই তালুকদার মশাইয়ের নিকট এসেছেন সুস্থ সমাধানের জন্য। কারো পুকুর নিয়ে মামলা চলছে, কারো আবার গরু চুরি গিয়েছে, কারো ছেলে গাঁজা খায়, কারো মেয়েকে আবার অন্য গ্রামের ছেলে ভাগিয়ে নিয়ে গিয়েছে। সমস্যার কোনো শেষ নেই। তালুকদার মশাই আবার টাকা পয়সা নেন না। গ্রামের লোকেরা খুশি হয়ে তাকে চাল, সবজি, ডিম, হাঁস যা দেয় খুশি হয়ে গ্রহণ করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওর ঘেরাতে ঘড়িয়া গ্রামে তুর্যের বাবাই যেন আইনজীবী, আবার তিনিই বিচারপতি। চারুলতা দূরে দাঁড়িয়ে তার শ্বশুরের কার্যকলাপ দেখছিল। এমন সময় মাজেদা তাকে তাড়া দেয়, বউ স্বামীর ঘরে গিয়ে নাস্তা দিয়ে আয়। কিছুটা অস্বস্তি বোধ করে চারুলতা। ঘরে এখন ওই পতিতা আছে কি না বিষয়টি আঁচ করতে পেরে মাজেদা বলল, ওই মাকে একটু আগে পেছনের দুয়ার দিয়ে ভাগছে, ঘরে যা কিচ্ছু হবো না। চারুলতা জড়তা পারে ট্রেতে নাস্তা দিয়ে তুর্যের ঘরে ঢোকে। তুর্যয় জাগ না, বিড়ি টানছে, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গি উঁচিয়ে অর্ধশোয়া অবস্থায় ধোয়া ছাড়ছে আনমনে।
চারুলতা খাটের পাশে ছোট্ট টেবিলটাতে খাবার রাখলো। ফিরে যাওয়ার সময় তুর্যয় খপ করে চারুলতার হাত ধরে ফেলল। শীতল গলায় বলল, এখানে চুপ করে বস। চারুলতার মনে তখনও ভয়ের সঞ্চার, তবুও বসল সে। তুর্যয় চারুলতার শাড়ির আঁচলে এক টানে সরিয়ে ফেলল। লজ্জায় চোখ নামিয়ে নিল চারুলতা, নিজেকে গুটিয়ে ফেলতে চাইল। তুর্যয় চারুলতার বুকের ওপর বেশ কয়েকবার হাত বুলালো। কেঁপে উঠল তার পুরো শরীর। তুর্যয় বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, তোর বাপ কি তোরে না খাওয়ায় রাখতো? শরীরে শুধু হাড় আর হাড়। ঘরে বউ থাকতেও কি প্রতিদিন আমার অন্য মেয়ে মানুষ নিয়ে ঘুমানো লাগবে এখন? চারুলতা অবিশ্বাসের চোখে তুর্যয়ের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। এতে তুর্যয় আরও বিরক্ত হলো। বাজখাই গলায় বলল, ধুর যা তো, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। স্বামীর রেহেন আচরণে মানসিকভাবে দগ্ধ চারুলতা এক ছুটে ঘরের বাইরে চলে গেল। বাড়ির পেছনে মাঝারি সাইজের একটি কাঞ্চন গাছ। সেই গাছের নিচে বসে অঝরে কাঁদতে লাগলো সে। মৃত বাবার কথা মনে পড়ছে তার, মৃত বোনের কথাও মনে পড়ছে। মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারছে না চারুলতা। কেন তাকে এই অনুষ্ঠানের সাথে বিয়ে দেওয়া হলো? কেন তার রঙিন জীবনে ছেয়ে গেল ঘন কালো মেঘের ঘন ঘটা? এই কেন, এর উত্তর বোধহয় কারো কাছে নেই। নতুন বউ, ও নতুন বউ, চুলায় চার পানি বসা। মেহমান আইসে। মাজেদার গলা শুনে চোখ মুছল চারুলতা, নিজেকে সামনে নিয়ে পা বাড়ালো রান্নাঘরের দিকে। তেঘরিয়া গ্রামটিতে চারপাশ থেকে ঘিরে রেখেছে হাওরের জলরাশি। এই জল কখনো বয়ে আনে দুর্যোগ, আবার কখনো বা অভিলাষ। ভাদ্র মাস এখন এখানে অন্য রকম। শ্রাবণের ভেজা সজীবতা শুষ্ক হয়ে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। কোমল সেই সাজ, রৌদ্রের সাথে জলের লুকোচুরি খেলা, কখনো গুমোট আকাশ, আবার কখনো বা গম্ভীর মেঘদলের অবিচল ভবন। নবকাশ ফুলেরা দলবল নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পীরের ধারে। মৃদুমন্দ বাতাসে দূরে দূরে যেন কারো দীর্ঘ অপেক্ষায় ফুলরা। প্রায়শই হাওড়ের উপর দিয়ে সাদা বক ঝাঁকে ঝাঁকে উড়ে যায় অপূর্ব গ্রামীণ সৌন্দর্যে মুখরিত এই তেঘরিয়া গ্রাম। মাঠের কিনারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন প্রাকুর গাছটার নিচে একসময় খেলা করে গ্রামের ছেলে মেয়েরা। কয়েকদিন আগেও সেখানে ছিল চারুলতার অবাধ যাতায়াত। এখনও শেষ বিকেলের আলোয় ছেলে মেয়েদের খেলার স্বরে অনুরিত হয় সেই মাঠ। ছন্দে ছন্দে দুলে ওঠে বাছারের মাথাগুলো। প্রতি বছরের মতো এবারও মাটির বুকে জন্ম নিয়েছে অজস্র ছোট ছোট ফুল। ধুতরা গন্ধরাজ্য ফুটতে শুরু করেছে। সব কিছুর মাঝে শুধু ঝরে গেছে আমাদের চারুলতা। তালুকদার বাড়ির 3 দিক থেকে উঁচু শক্ত প্রাচীরে ঘেরা। শান বাঁধানো উঠোনের একপাশে রান্নাঘর। চারুলতা ঝাপসা চোখে রান্নাঘরের কোনায় বসে ভাজি নাড়ছিল। তেল আর মশলার তীব্রতায় কিছুক্ষণ পর পর খুব খুব করে কাশছে সে। হঠাৎ বাইরে থেকে একজন কিশোরীর গলার স্বর ভেসে এলো, চারু, এই চারু। চমকে ওঠে চারুলতা। চারু নামে সবাই তো তাকে সম্বোধন করে না। চোখ মুছে দরজার দিকে তাকালো। তামাটে গায়ের রং, ছোট ছোট দুটি বেনি, সস্তা শাড়িতে মোড়ানো শরীর, সেই চিরচেনা মুখ। ফারিয়া? চারুলতার ছোটবেলার পুতুল খেলার সাথী। হ্যাঁ রে, আমি ফারিয়াই। চারুলতা সব ভুলে রান্না ফেলে দৌড়ে এগিয়ে গেল ওর দিকে। এতদিন পর সেই সেরা মুখ দেখে মনটা কেমন বরফের মতো গলে গেল। কিরে তুই এখানে? আমাকে দেখে বুঝি খুশি হস নাই চারু? অনেক খুশি হচ্ছি। এমন সময় এই বাড়িতে আসবে আশা করি নাই। আসার কথা অবশ্য ছিল না, তাই খালাম্মা জোরাজুরি করলো। চিঠি আজকেই তোরে দিতে হবো। চিঠি? মায়ের চিঠি? কেমন আছে মা? বাড়িতে সব ঠিক আছে তো? ফারিয়া পাটের ঝোলায় হাত ঢুকিয়ে একটি কাগজ বের করলো। চারুলতার দিকে এগিয়ে দিল। চিঠি হাতে নিতেই বুকটা কেমন যেন দুলে উঠল চারুলতার। গলা শুকিয়ে আসতে চাইল বারবার। চিঠিতে লেখা, আমার স্নেহময়ী চারুলতা, তোর পিতা মৃত্যুবরণ করার পর এই গ্রামে আর বাস করিবার কোনো অর্থ খুঁজে পাই না। তুই শ্বশুরালয়ে গমন করিবার পর হইতে আমি একান্ত নিঃসঙ্গতায় নিমজ্জিত হইয়া আছি। হৃদয় সারাক্ষণ অজানা এক ব্যথায় ভারাক্রান্ত হইয়া থাকে। সোনালতার স্মৃতি ও তোর পিতার অনুপস্থিতি যেন একত্র হইয়া আমার হৃদয়ে কুরে কুরে খাইতেছি। বক্ষে কেবল শূন্যতা অনুভব করি। আমি আর এই গৃহে থাকিতে পারিতেছি না। এজন্যই স্থির সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমি নগরের এক মহিলা আশ্রমে গমন করিব। সেইখানে শ্রমের বিনিময়ে দৈনিক দুবেলা আহার মিলিবে। এই বয়সে কাহারও বোঝা হইয়া বাঁচিতে থাকিতে চাই না। এই পত্র রহিমের মাধ্যমে লিখিয়া পাঠাইলাম। আশা করি আশ্রমেও আল্লাহর রহমতে কাউকে পাশে পাইব। জীবন থাকিলে তোকে আবার লিখিব। তুই মন খারাপ করিস না মা, ভালো ঘরে তোর বিবাহ হইয়াছে। আল্লাহ তোকে সদা হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, সুখে রাখুন। তোর জননী জোহরা খাতুন। চিঠি শেষ করে চারুলতা কয়েক মুহূর্তে কিছুই বলতে পারল না। কাগজটা বুকে শক্ত করে চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে শুধালো, মা গামছাইরা চলে যাইতেছে? ফারিয়া এবার চারুলতার চোখের দিকে তাকালো, এরপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ক্ষণিককার পরে বোধশক্তি ফিরে এলো চারুলতার। বাড়িতে মেহমান এসেছে, না খাইয়ে বাড়ির চৌকাঠ পেরোতে দেওয়া যাবে না, তালুকদার বাড়ির অন্যতম প্রথা। চারুলতা ফারিয়াকে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়, পাটের মাদুরে পেতে বসে খেতে দেয়।
হাঁড়ি থেকে পাটালি গুড়, নারকেল দিয়ে বানানো পায়েস আর হাতে বানানো মুরগি বের করে একটি সাদা থালায় খাবার সাজিয়ে খেতে দেয়। মুখে ভেজা হাসি ফুটিয়ে বলে, খা, এগুলো আমি বানাইছি। তুই বানাইছিস? আমার সাথে ছিল, সাহায্য করছে। ফারিয়া পায়েস খেতে খেতে বলল, তুই তো পুরো গৃহস্থ বউ হয়ে গেছিস চারু। আমাদের সাথে তুই আর কখনো খেলতে যাবি না রে? পড়াশোনা করবি না? চারুলতা কেমন ফ্যাকাশিয়ে হেসে উত্তর দিল, আমি এখন বউ মানুষ, আমার কাছে স্বামী সেবা করা, ঘরের কাজ সামলানো, আমি এখন আর ছোটো নাই। ইচ্ছা করলেও খেলার সুযোগ নেই, পড়াশোনার সময় নেই। ফারিয়া খানিকক্ষণ চুপ থাকে, এরপর বলল, তোর বিয়া হইয়া যাওয়ায় সবাই অনেক কষ্ট পাইছে। মাঠে গিয়ে তোরে খুঁজে, তোর কথা সবাই জিগায়। স্কুলে মাস্টারমশাই আক্ষেপ করে বলতেছিল কত ভালো ছাত্রী ছিলি তুই। চারুলতা চুপ করে রইল। এক মুহূর্তের জন্য তার চোখে ভেসে উঠল স্কুলের স্মৃতি, পুরনো খেলাধুলার সুখময় স্মৃতি, ফারিয়াকে নিয়ে বানানো সেই পাটকাঠির বাড়ি, পুতুলের বিয়ে, চুপি চুপি নৌকায় ঘোরাঘুরি। এ নিয়ে কতবার সোনালতার কাছে বকা খেয়েছে সে। আহা সোনালতা প্রতিটি খেলার দলনেত্রী হতো। খেলায় তার দর ধেরে গেলে সে কি রাগ, কানের নিচে ঠাস করে চর বসে দিতেও হাত কাঁপত না। বড় করে দীর্ঘশ্বাস ফেলল চারুলতা। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে গেল, আপা, এইভাবে মইরা গেলি, লাশটাও ধরতে পারলাম না। সোনালতাকে একবার বহু কষ্টে এক জোড়া রূপার নুপুর বানিয়ে দিয়েছিল দরিদ্র বাবা। তা দেখে চারুলতার সে কি কান্না, তার নুপুর কোথায়? সোনালতা বোনের কান্নায় ভীষণ কষ্ট পেল। সময় নষ্ট না করে ডান পায়ের নুপুরটি খুলে চারুলতাকে আদর করে পরিয়ে দিল। দুই বোনের পায়ে একটি করে নুপুর যেন ভালোবাসার সাক্ষী হয়ে রইল। চারুলতা ভেজা চোখে তার ডান পায়ের নুপুরের দিকে একবার তাকিয়ে দেখল। ফারিয়া চলে যাওয়ার আগে বলল, সময় পাইলে আমি আবার আসবো, তুই মন খারাপ করিস না। ফারিয়া চলে যাওয়ার পর চারুলতা চিঠিটা আরেকবার খুলে দেখল। প্রতিটি শব্দে মায়ের ভাঙা কণ্ঠস্বর কানে বাজতে লাগলো তার। চোখে মুখে একরাশ তীব্র নীরব প্রত্যয়। এই দুর্বিষহ জীবনকেও হাসি মুখে মেনে নিয়ে পুনরায় রান্নার কাজে মনোনিবেশ করল চারুলতা। ভাদ্র মাসের অন্তিম প্রহরে তেঘরিয়ার কৃষি মাঠগুলো খালি হতে শুরু করে। কৃষকরা তখন আউশ ধান কেটে ঘরে তোলে। মাটি আর গ্রামের গন্ধে মোড়া গ্রাম্য জীবনে এক চিরচেনা দৃশ্য এটি। প্রতিদিনকার মতোই আজ সকালবেলা তালুকদার বাড়িতে উঠোনে ছিল রমরমা। অনেকজন তরুণ আর বয়স্ক লোকদের ভিড়ে এক যুবতী বিধবাও এসেছিল। গায়ের রং চাপা, সোয়াল শক্ত, তবে চোখ জোড়া উদ্বিগ্ন। তালুকদার মশাই সেই বিধবা যুবতীকে সবার আগে অভিযোগ করার সুযোগ করে দিলেন। বিধবা মাথা নিচু করে বলল, হুজুর, আমার স্বামী মারা গেছে। তার রাইখা যাওয়া 2 বিঘা জমি মকবুল গাজী সাহেব জোর করে দখল করতে যাইতেছে। ওই জমিটুকু ছাড়া আমি কেমনে চলবো? তারা কিছু বললে কয়, তোর স্বামী মরছে, তুই মরস নাই কেন? তালুকদার গম্ভীর মুখে সব কিছু শুনলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ওই 2 বিঘা জমি তোরই থাকবে। আমি নিজে মকবুল গাজীর সাথে কথা বলে সমাধান করব। তুই সন্ধ্যার পর একবার দেখা করতে আসিস। এখন এত বেটা ছেলের মাঝে থাকার দরকার নাই, বাড়ি যা। বিধবা মাথা নুয়ে সালাম করে চলে যায়। তালুকদার মশাই অন্যদের সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়লেন। সেই রাতে তালুকদার বাড়ির উঠোনে জ্যোৎস্নার ঢল নামে। দূরে ঝিঝি পোকার ডাক, তার মাঝে 2-1টি কুকুরের ডাক ছাড়া পুরো গ্রাম জুড়ে ছমছমে নিস্তব্ধতা। দুর্জয় বাড়িতে নেই, কোথায় গিয়েছে কে জানে। চারুলতা বাড়ির কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে উঠোনে আসে। হঠাৎ সে থমকে যায়। বারান্দায় মাজেদা বসে আছেন নিঃশব্দে। চারুলতা মাথার ঘোমটা ঠিক করে শাশুড়ির দিকে এগিয়ে যায়। মাজেদা ভেজা চোখে একবার চারুলতার দিকে তাকায়। চাঁদের আলোয় তার চোখের পানি চিকচিক করছে। মাজেদা পুত্রবধূর সামনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। মুখ ফিরিয়ে চোখ জোড়া মুছে নেন। আম্মা, আপনি ঘুমান না এখনো? বাতের ব্যথা বাড়ছে, তেল মালিশ করে দিব শরীরে? মাজেদা চারুলতার কোনো প্রশ্নের জবাব দেয় না। আচমকা ভেতরের ঘর থেকে একটি নারী কণ্ঠ ভেসে আসে। ক্ষীণ কণ্ঠের চাপা গোঙানি, খটখট শব্দও শোনা যাচ্ছে। চারুলতা মুহূর্তেই সবটা বুঝে ফেলল। একজন বিধবা মহিলাকে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকতে দেখেছে সে, কিন্তু বের হতে দেখেনি। রাগে চারুলতার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মাজেদা পুত্রবধূর অবস্থা কিছুটা আঁচ করতে পারলেন। ঠান্ডা গলায় বললেন, আমার পাশে বয়। চারুলতা মাজেদার পাশে বসলো। 2 যুগের নারী একসাথে বসে আছে, তত তাদের ঘিরে রেখেছে পুরুষতন্ত্রের দেয়াল, যা তাদের কেউ ভাঙতে শেখায়নি। মাজেদাই প্রথম চারুলতার মাথায় হাত রাখলেন। আলগোছে চুলে বিলি কেটে দিয়ে বললেন, তালুকদার বাড়িতে বিচার চাইলে আসলে নিজের সবটুকু বিসর্জন দিতে হয়। সম্মান আর মানুষের জান কোনোটারই মূল্য নাই। চারুলতা মাথা নিচু করে বসে রইল। তার চোখে আর কোনো প্রশ্ন নেই, চোখ জুড়ে অনন্ত নীরবতা। এখনও সমাজে তাদের মতো বহু অবাঞ্ছিতাদের বসবাস। কবে রুখে দাঁড়াবে তারা? কবে গর্জে উঠবে? সকালের সূর্য যখন হাওরের জলের উপর সোনালি রেখা টেনে দেয়, ঠিক তখন তেঘরিয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কাঁচা বাজার জেগে ওঠে এক অনন্য সুলভ রূপে।
পাখির কিচিরমিচির ডাক আর ব্যস্ত গ্রামীণ জীবন দুতরফই যেন বেরিয়েছে অন্যের তাগিদে। বাজারের একদম শেষ প্রান্তে রফিক মিয়ার মুদি দোকান। দোকানের পেছনে তার মাথা গোঁজার ছোট্ট একটি ঘর। পরিবারের সদস্য বলতে শুধুমাত্র তার বড় মেয়ে মায়া। কোনো এক পূর্ণিমা রাখতে বউ আর বড় ছেলে জোয়ারের পানিতে ভেসে গিয়েছিল। ভাটা তাদের আর ফিরিয়ে দেয়নি। ছোট মেয়ে মায়ার তদারকিতে পরিচালিত হয় রফিকের ছায়াঘেরা আশ্রয়স্থল। বৃদ্ধ রফিক মিয়ার চুলের বয়সে পরিপক্কতা দৃশ্যমান, মুখে দুঃখের ছাপ, চোখে গাঢ় দুশ্চিন্তার রেখা। এটি ভালো করে মেয়েকে বিয়ে দেওয়াই এখন তার মূল সরসন্ধান। এর বাইরে তার কোনো পরিচয় নেই। মায়া 16 বছরের এক তপ্ত রৌদ্রের মতো কিশোরী, চটপট স্বভাব, তৃপ্তিময় হাসি। সারাদিন তার কেটে যায় ঘর গুছিয়ে আর বাবার জন্য রান্না করে। বিকেলবেলা খেলার মাঠেও তার দেখা মিলে। রাতে পুরনো ইংরেজি বইয়ের মলিন পাতায় চোখ বুলোতেও ভোলে না। হাসি মুখে রফিক মিয়াকে শোধায়, বাবা জানো এখানে কি লেখা? রফিক মিয়া বিস্ময় নিয়ে প্রশ্ন করে, কি লেখা রে মা? এইখানে লেখা আছে হোপ, মানে হইল আশা। মানুষেরা বাঁচেই আশায়। রফিক মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঠিক বলছোস, আমার এখন সবচেয়ে বড় আশা কি জানোস? কি? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে মায়া। তোর একটা ভালো ঘরে বউ করে পাঠামো। লজ্জায় লাল হয়ে যায় মায়া। বাবার হাত জোড়া গালে ঠেকিয়ে ছলছল নয়নে বনে, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না বাবা। রফিক মেয়ের কান্না দেখে নিজেও চোখ মুছেন। মাবিহীন মেয়েটি সর্বদা বাবা নামক বটবৃক্ষের ছায়ায় উড়ে বেড়াতো। কিন্তু ডানা কেটে দেওয়ার মানুষের অপ্রাতুলতা এই পৃথিবীতে কি কম? সেই সূত্র ধরেই যেন রফিক মিয়ার প্রাণোচ্ছল সংসারে নেমে এলো আকস্মিক খপা। রফিক মিয়ার তখন সবে দোকান খুলে বসেছেন, পলিথিন থেকে পেঁয়াজ নামিয়ে ঝুড়িতে রাখছিলেন। মায়া বাবার জন্য নাস্তার আয়োজনে ব্যস্ত। এমন সময় দূর থেকে ভেসে আসে চেনা চওড়া গলার স্বর। রফিক মিয়ার দৃষ্টি দুর্বল, তবু সুঠাম আকৃতির দেহ আর কণ্ঠস্বর শুনে চিনতে পারলেন তালুকদার মশাইয়ের বড় ছেলে তুর্য এদিকে এগিয়ে আসছে। সাথে 4 জন লোক, সবার হাতে বাঁশ রড আর চোখে মুখে বর্বরতা। তুর্য রফিকের দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর তার সাথে আসা একজনকে চড়াল গলায় আদেশ করলো, ওসমান 1 কাপ চা নিয়ে আয়, কুইক। এরপর হাসি মুখে রফিকের দিকে তাকালো, সহজ গলায় শুধালো, চাচা বিড়ি হইব? হ বাবা, এই নাও। তুমি হঠাৎ আমার দোকানে? একটা টুলও নাই, কিসে যে তোমারে বসতে দেই? রফিক মিয়াকে লজ্জিত দেখালো। তুর্য বিড়ি ধরাতে ধরাতে বলল, বসতে আসি নাই চাচা, একটা কাজে আসছে। রফিক বিস্মিত গলায় জিজ্ঞেস করলেন, আমার সাথে কি কাজ বাবা? তুর্যয় ডানে বামে চোখ বুলিয়ে নিল। এরপর অস্ফুট স্বরে বলল, আবালটা চা আনতে কই গেল? ওসমান, এই ওসমান। 2 বার জোরে হাত ছাড়ল তুর্যয়। রফিক মিয়া তুর্যয়ের কার্যকলাপ দেখছেন, চোখে হাজারো প্রশ্ন। তাকে কিছুটা ভীত দেখাচ্ছে। তো চাচা, যেটা করতেছিলাম, এইখানে একটা মদের দোকান দেবো ভাবতেছি, জায়গাটা মনে ধরছে, হাসি মুখে বলল তুর্যয়। এ কথা শুনে রফিক মিয়ার শরীরটা যেন হিম শীতল হয়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা এই দোকানটা আমার পেট জ্বালানোর একমাত্র উপায়। এই জায়গা ছাড়া কিছুই নাই আমার, আমি কি নিয়ে বাঁচুম? তুর্যয়ের সাথে থাকা একজন বলে উঠল, ভাইয়া কি কইছে শুনেন নাই? এখানে মদের দোকান করা হবে। ভাইয়ের প্রথম কথাই ফাইনাল কথা, দোকান খালি কইরা দেন। ওসমান চলে এসেছে। তুর্যয় মাথায় ঠোকা মেরে বলল, 1 কাপ চা আনতে এতক্ষণ লাগে তোর? যত সব আবলের ঘরের ছাগল। ওসমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুর্যয় চায়ের কাপে চুমুক দিয়ে রফিক মিয়ার দিকে তাকালো। মৃদু হেসে বলল, চাচা কথায় কথা বাড়ায়, আপনি প্রয়োজনে একদিন সময় নেন, দোকানের জিনিসপত্র তো কম না, লাগে আমার ছেলেপেলেরা আপনার সাহায্য করবে, তাও খালি কইরা দিতে হবে। রফিক মিয়া এবার কণ্ঠে সাহস জমালো, জোর গলায় বলল, আমি তালুকদার মশাইয়ের সাথে আগে এ বিষয়ে কথা বইলা নেই, এরপর তোমারে জানাবো বাবা। দুর্জয়ের চোখ জোড়া তখন রাগে ধূসর হয়ে উঠেছে, তবুও গলার স্বর কিছুটা ঠান্ডা রেখে উদাস গলায় বলল, দুনিয়াতে ভালো মানুষ আর ভালো ব্যবহার দুইটারই কোনো দাম নাই। ওসমান ফারুক, তোরা দোকান ভাঙা শুরু কর। সবাই হইচই করে দোকানের দিকে ধেয়ে গেল। রডের প্রথম আঘাত পড়ল চালায়, টিনের এক পাশ ভেঙে গেল। তুর্যের সাথে আসা বাকি 2 জন রফিক মিয়াকে টেনে হিঁচড়ে দোকানের ভেতর থেকে বের করে আনলো। বয়াম, হাঁড়ি, বস্তা সব কিছু বাইরে ছুঁড়ে ফিরতে লাগলো। রফিক মিয়া বাধা দিতে গেলেও তাকে ইচ্ছে মতো পেটানো হলো। ব্যথায় কুকিয়ে উঠল সে। বাইরে এত হট্টগোলের শব্দে মায়া ঘর থেকে বেরিয়ে আসে। অপ্রস্তুত মায়া বাবাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে, ছুটে যায় তার কাছে। রফিক মিয়ার মাথা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও বাবা, ওরা মারছে তোমারে? কেন, কি হয়েছে? তুর্যয় আর চোখে মায়ার দিকে তাকায়। এরপর ফারুককে ইশারা করে। ফারুক মায়াকে টেনে হিঁচড়ে রফিকের কাছ থেকে আলাদা করে ফেলে। এরপর ভরা বাজারে সবার সামনে তার ওড়না টেনে ফেলে দেয়। তুর্যের চোখ দুটো মায়ার বুকে আটকে যায়।
চায়ের কাপ মাটিতে ছুঁড়ে সে মায়ার দিকে হনহন করে এগিয়ে যায়। হাত ধরে টানতে টানতে ভেতরের ঘরে গিয়ে দরজা এঁটে দেয়। রফিক মিয়ার আহাজারিতে ততক্ষণে পুরো প্রকৃতি যেন কেঁপে উঠেছে। তিনি একবার ফারুকের পা ধরছেন, আরেকবার ওসমানের। আমার মাইয়াডারে বাঁচা বাবা, ছাইড়া দাও বাবা, ওরে এত বড় সর্বনাশ তোরা কইরো না। আমার জায়গা জমি সব নিয়ে যাও, তাও আমার মাইয়াডারে ছাইড়া দাও। বাজারে কত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এগিয়ে এসে সাহায্য করার মতো কেউ নেই। অনেকটা জগন্নাথ যাত্রার মতো সকলে যেন দাঁড়িয়ে দেখছে ধ্বংসযজ্ঞ। মায়ার চিৎকার আরও কিছুক্ষণ পর থেমে যায়। তুর্জয় লুঙ্গি ঠিক করতে করতে দরজা খুলে বেরিয়ে আসে। হাতের ইশারায় সবাইকে থামতে বলে। শরীরের আড়মোড়া ভেঙে ঠান্ডা গলায় রফিককে উদ্দেশ্য করে বলল, চাচা এই জায়গা আমার, 24 ঘন্টার মধ্যে জায়গা ছাইড়া চইলা যাবেন, নয়তো সব কিছু জ্বালাইয়া ছাই কইরা দিমু। তুর্জয় লোকজন নিয়ে ফিরে গেল। রফিক রক্তমাখা পা নিয়ে দ্রুত বাড়িতে ঢুকলো। মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, মায়া, ও মায়া, আর মা কই তুই মা? মায়া কোনো উত্তর দিল না। রফিক মিয়া লক্ষ্য করলেন জানালার ফাঁক দিয়ে একজোড়া ঝুলন্ত পা দেখা যাচ্ছে। রফিক মিয়ার মরা কান্নায় ভারী হয়ে উঠল গোটা কাঁচা বাজার। আল্লাহ, তুমি আসো তো? আমার দোকানটা গেল, মাইয়ার শরীর লইয়া খেললো, তুমি চুপ কেন? বিচার করো, জালেম গো, বিচার করো তুমি। বাজারে দাঁড়িয়ে থাকা অনেকের চোখেই পানি। একজন পথচারী ফিসফিস করে অপরজনকে বলল, তালুকদার সাহেবের ছোট পোলাটা আজ গ্রামে থাকলে এইসব দেখা লাগতো না। আলেমডারে দূরে রেখা কাছে রাখছে জালেমডারে। উত্তরে অপরজন বলল, সে তো ঢাকায় পড়াশোনা করে শুনছিলাম, গ্রামে কি আর আসবো? দেখবা ঠিকই আসবো, গ্রামের জন্য আর অন্তর পড়ে। যতই অন্তর পড়ুক, শরীরে তো একই রক্ত, তালুকদার বাড়ির রক্ত, কতই আর ভালো হইব। দুজন পথচারীর চোখে একবার হতাশা জেগে বসল। দীর্ঘশ্বাস ফেলে তাদের যাত্রা অব্যাহত রাখল। ঢাকা শহর জুড়ে ভাদ্রর ভ্যাপসা গরম, আকাশে লালচে মেঘেদের আনাগোনা। ক্লান্ত পাখিগুলো এক চিলতে ছায়া খুঁজে বেড়াচ্ছে গাছের পাতার ফাঁকে। টিএসসির কোণে ছোট একটি বেঞ্চে বসে আছে তালুকদার বাড়ির ছোট ছেলে দুর্জয় তালুকদার। ঝরঝরে মুখ, তবে চোখে বিষণ্ণতার শীতল হাতছানি। কোলের উপর খোলা হাতা, তাতে আধখানা লেখা কবিতা। বুকের ভেতর নদী বয়, আকাশ হানে খোঁথার মতো। দূরত্ব প্রেমের অভিধান নয়, বাড়ায় মনের বিষাদ যত। দুর্জয়কে ঘিরে রেখেছে 5-6 জন পথ শিশু, এরাই তার শ্রোতা। সবার চোখে কৌতূহল, মুখ চাওয়াচাই করছে। দুর্জয় হাসি মুখে শুধালো, কিরে কিছু বুঝলি তোরা? মৌ নামের মেয়েটি মাথা চুলকে বলল, না ভাই, শুধু ক্ষুধা মানে বুঝছি, আর প্রেম মানে বুঝছি। রহিমও যুক্ত হলো, প্রেম মানে আমিও বুঝছি। এখানে কত আফা ভাইয়েরা আসে প্রেম করে। দুর্জয় হো হো করে হেসে উঠল, বলল, তোরা অনেক পাকনা হয়ে গেছিস। শোন, এই কবিতার মর্ম বুঝতে হলে অনেক পড়াশোনা করতে হবে। হরিদাস হাই তুলে বলল, দাদা, পড়াশোনা করে কি হইব? বাপ কইছে কদিন পর গার্মেন্টসের চাকরিতে ঢুকাইয়া দিব, মেলা টাকা কামামো। দুর্জয় হরিদাসকে বলল, মানুষ পড়াশোনা টাকা কামানোর জন্য করে না, নিজের মানসিক বিকাশের জন্য করে। মৌ বিরক্ত হয়ে বলল, ভাইয়া আপনি পড়ান তো। একটু পর ভাইয়া আফুরা প্রেম করতে আসবে, ফুল বেচা লাগবো। দুর্জয় কঠিন গলায় বলল, ঠিক আছে, তোরা খাতা বের করে বর্ণমালাগুলো লিখে ফেল। অনিচ্ছাকৃতভাবে মৌ, রহিম, হরিদাস সহ বাকি পথ শিশুরা খাতা বের করে লিখতে শুরু করলো। দুর্জয় আকাশের দিকে তাকালো। অপূর্ব রংতুলির খেলা চলছে সেখানে। কবিতার বাকি লাইনগুলো আনমনে ভাবতে লাগলো সে। ঢাকা দুর্জয়ের শিকড়ের বাইরের ছায়া ঘেরা একটি শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বর্তমানে পড়ছে সে। পড়াশোনা, বন্ধুমহল এবং ক্লাসের বাইরে তার অবসর কাটে কবিতার লাইন আর পশু পাখি পথ শিশুদের নিয়ে। আকাশের দিকে তাকিয়ে আরও 4টি লাইন কবিতার খাতায় খসখস করে লিখে ফেলল দুর্জয়। আলতা পায়ে স্নিগ্ধ মুখে অশ্রু ভেজা চোখ, শুষে নিব পুরাণ তাহার, দিব অনুরঞ্জনের পরখ। দুর্জয়ের মন প্রতিদিন ঘুরে আসে তেঘরিয়া গ্রামে। হাওরের বাতাসে গড়া শৈশব আর মায়ের তাকে জেগে ওঠা রৌদ্রোজ্জ্বল সকাল তার রন্ধ্রে রন্ধ্রে বহমান। আশ্বিনের শিউলি ঝরা উঠানে বসে কবিতা লেখার ইচ্ছে দিন দিন প্রকট হয়ে উঠছে তার। দুর্জয়ের জীবনের একটি স্থির স্বপ্ন হলো গ্রামে ফিরে আধুনিক হাই স্কুল প্রতিষ্ঠা করা। নামকরা শিক্ষকেরা সেখানে পড়াবেন, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, তেঘরিয়া গ্রামে ছড়িয়ে পড়বে শিক্ষার আলো। ছোটবেলা থেকেই মায়ের প্রতি হওয়া অত্যাচার দুর্জয়ের ভয়ঙ্কর স্মৃতিগুলোর মাঝে অন্যতম। গ্রামের প্রতিটি মেয়ে এক একজন প্রতিবাদের কবিতা হয়ে উঠুক, অন্যায়কে দাপটের সাথে প্রতিরোধ করুক। দুর্জয় যেন এটাই চায়।
পরিবারের সাথে দেখা হয় না কতদিন হয়ে গেছে। প্রাণপ্রিয় বড় ভাইয়ের বিয়েটাও হুট করে হয়ে গেল। গ্রাম থেকে লোক এসে খবর দিয়ে গেছে বলেই না জানতে পেরেছে সে। সন্ধ্যায় হলেও ফিরে দুর্জয়ের সময় নষ্ট করলো না, বড় ভাইকে চিঠি লিখে বসলো। প্রিয় ভ্রাতা, আশা করি গৃহের সকল সদস্য সুস্থ কল্যাণে আছেন। পাঠান অনুশীলনের ব্যস্ততা হইতে কিছুদিনের অবকাশ প্রাপ্ত হইয়াছি। নগরের অসংখ্য বাতির ছটাও আমার হৃদয়কে তেমন আকর্ষণ করে না। আমার চিত্ত সদা অধীর থাকে গ্রামের কনগণের পান চাহিয়া, বিশেষত আমাদের গৃহের পশ্চাতে অবস্থিত সেই প্রিয় কাঞ্চন বৃক্ষের স্মৃতিতে। ভাবিয়াছি আগামী আশ্বিন মাসে স্বগৃহে প্রত্যাবর্তন করিব। নববধূকে আমার সশ্রদ্ধ সালাম জানাবেন। পরিবার যেন সর্বদা আনন্দে ও শান্তিতে অবস্থান করে এই কামনা করিয়া ইতি টানতেছি। আপনার অনুজ দুর্জয় তালুকদার। চিঠি লেখা শেষ করতেই দুর্জয়ের ভেতরটা আকুতিতে ভরে ওঠে। তালুকদার মশাইয়ের মাঝে বহুদিন ধরে জমে আছে রাজনৈতিক উচ্চাশার গোপন আকাঙ্ক্ষা। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে একদমই নতুন নয়। গ্রামের মানুষজন তাকে অন্তর দিয়ে শ্রদ্ধা না করুক, ভয় করে 100-100। তবে বড় পুত্র দুর্জয়ের লাগামহীন কর্মকাণ্ড গ্রামের মানুষদের সামনে তালুকদার বাড়িকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। আজ দুপুরে তালুকদার মশাই শহর থেকে ফেরার সময় কানাঘুষায় শুনতে পেরেছেন দুর্জয়ের ঘটনা। তার চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। নীরব মুখে বাড়ি ফিরে বারান্দায় মোটা সেগুন কাঠের চেয়ারে বসেন। হাঁপানি কমলে গলা খাকারি দিয়ে স্ত্রীকে ডেকে শোধান, দুর্জয় কই? মাজেদা ভীত গলায় উত্তর দেন, ঘরে। কেন, কি হয়েছে? আমি ঘরে যাইতাছি, ওরে পাঠাইয়া দেও। তালুকদার মশাইয়ের গর্জনে কেঁপে ওঠে চারিপাশ। মাজেদা দ্রুত দুর্জয়কে ডেকে পাঠায়। দুর্জয় চোখে মুখে বিরক্তির রেখা নিয়ে ঘরে ঢোকে। কি হয়েছে আব্বা, এত জরুরি তলব? দুর্জয়ের স্বর হিমশীতল, যেন কিছুই হয়নি। তালুকদার মশাই মুখে কিছু বললেন না, এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালেন। পরক্ষণেই তার শক্ত ডান হাত কাঁপতে কাঁপতে উঠে আসে দুর্জয়ের বাম গালে। ঘরের ভেতর ক্ষণিককাল থমথমে নীরবতা। দুর্জয় হতভম্ব হয়ে পিতার দিকে তাকিয়ে রইল। তালুকদার মশাই রাগে গজগজ করতে করতে বললেন, তুই কি পাগল হইছস? মেয়ে ছেলেগো মতো বুদ্ধি কি পেটিকোটের নিচে? বাজারে মদের দোকান দিবি, তাও আবার গরিবের ঘর ধ্বংস কইরা। মাইয়াডারও সারস নাই। এত শরীরের ক্ষুধা তোর, ওই মাগির কথাও কি কমু? ঝুইলা পড়ছে ফ্যানের সাথে এই কুত্তার বাচ্চা। সামনে ইলেকশন, আমি কোন মোহে এখন বাইরে যাবো? একটা জারজ পয়দা দিছি। তালুকদার মশাইয়ের গলায় কাঁপন। দুর্জয় মিনমিন করে বলল, আব্বা আমি নিজে সব কিছু ম্যানেজ করে নিব, আপনি চিন্তা করেন না। তুই তালুকদার বাড়ির বড় পোলা, তোর প্রতিটা কাম কাজ আমার সম্মানের প্রশ্ন। 30 বছর বয়সে আইসাও এরা বুঝোস না? আমার পরেই বাড়ির প্রথা ধইরা রাখবো কে? দুর্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখে কিচ্ছুটি বলল না। ঘরের দরজার আড়ালে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে ছিল চারুলতা। সন্ধ্যায় চা নাস্তা ট্রে হাতে নিয়ে এসেছিল শ্বশুরের ঘরে। চায়ের কাপ থেকে এখনও ধোয়া উঠছে, কিন্তু তার হৃদয়ের ভিতরে যেন গর্জে উঠছে ঝড়। তোলপাড় হয়ে যাচ্ছে সব কিছু। রাত গভীর হলে চারুলতা হাতের কাজ শেষ করে নিঃশব্দে ঘরে আসে। দুর্জয় বিছানায় আধশোয়া হয়ে বিড়ি টানছে। বাতি নেভানো, কেবল জানালার ফাঁক গলে চাঁদের ম্লান আলো পড়ছে তার মুখে। চারুলতা দুর্জয়ের পাশে এসে বসে, কণ্ঠে এক ধরনের সাহস আর কাঁপুনির মিশ্রতা নিয়ে শুধায়, আপনার একটা প্রশ্ন করার ছিল। দুর্জয় কিছু না বলে তাকায় চারুলতার দিকে। বিড়ির ধোঁয়া তখনও ভেসে বেড়াচ্ছে বাতাসে। আপনি যে রাতগুলোতে বাড়ি থাকেন না, বাইরে কোথায় থাকেন? দুর্জয়ের ভ্রু কুঁচকে যায়। রাগী গলা জিজ্ঞেস করলো, এইসব কথা জিজ্ঞানোর সাহস হয় কেমনে তোর? চারুলতা ক্ষণিককাল চুপ থেকে বলল, আজ বাজারে যা হয়েছে তার সবটাই আমি জানি। রফিক চাচার পরিবারের সাথে আপনি যা করছেন ভালো করেন নাই। চারুলতার কণ্ঠে স্বল্প প্রতিবাদের সুর। দুর্জয় হঠাৎ উঠে বসলো, অবাক গলায় বলল, এই খানকি, আমি ভালো করছি নাকি খারাপ করছি তা বলার তুই কে? কী ভাবছস তুই আমার বিচার করবি? চারুলতাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হলো না। চুলের গোড়া খামচে ধরল দুর্জয়, কণ্ঠে বিষ। আমার আর আব্বার কথা দরজায় আড়ি পাইতা শুনছস তাই না? তুই কি গোয়েন্দা? আমার ভালো মন্দ বিচার তুই করবি? চারুলতা ব্যথায় কুকিয়ে উঠল। তাতে দুর্জয়ের মন গড়ল না। বিছানায় ছুঁড়ে ফেলে দিল তাকে। তড়িঘড়ি করে দুয়ার লাগিয়ে দিল। এরপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ছোট্ট চারুলতার উপর। চারুলতার নাজুক শরীরের অন্য কোনো স্থানে আকর্ষণ নেই দুর্জয়ের। ক্ষুধা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই পেতে চাইল দুর্জয়। চারুলতা হাত পা ছুঁড়ে চিৎকার করতে চাইল, মুখ চেপে ধরা হলো তার। রাত আরও গভীর হলো। চারিপাশ নিস্তব্ধ। বাইরে কাঞ্চন গাছ থেকে টুপটাপ ফুল পড়ছে।
চারুলতা কলপারে নিজেকে পরিষ্কার করছে। রক্তে ভেসে গেছে তার 2 পা। পিতাহারা অপায়া কিশোরী বুঝতেই পারল না সত্যিকারের স্বামী সোহাগ কাকে বলে। ভোরের আলো তখনও প্রসন্ন, অথচ চারুলতার চোখে নির্ঘুম। রাত্রির দীর্ঘ ক্ষীণ আলোক পেরিয়ে সূর্যের আগমনের অপেক্ষায় অধীর চারিপাশ। হাওরের পাড়ে বসে থাকা পাখিগুলো এক নাগাড়ে ডেকেই চলেছে। কিচিরমিচির কিচিরমিচির, কোনো শ্রান্তি নেই। চারুলতা বারান্দায় চুপচাপ বসে আছে। আজকাল তার রাতে ঘুম আসে না। তিমিরাচ্ছন্ন ঘরে অব্যক্ত ভয় ঝাপটে ধরে তাকে। সেই ভয়ে বারবার তলিয়ে যায় সে। দম বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে যায়। সেই অন্ধকার যেন তাকে চিৎকার করে বলে, নির্যাতিত এই দেহে রুহ একদম বেমানান। বসে থাকতে থাকতে খানিকটা চোখ লেগে এসেছিল চারুলতার। এরই মাঝে সোনালি রোদ্দুর ছড়ে পড়ল তালুকদার বাড়ির উঠোনে, কলতলার ধারে। চারুলতা ছোট্ট লোটা হাতে কলতলার দিকে এগিয়ে গেল। ভালো করে হাত মুখ ধুয়ে নিল। শীতল পানির স্পর্শে শরীর সামান্য কেঁপে উঠলেও এ যেন শত ক্লান্তির মাঝে এক টুকরো প্রশান্তি। সংসারের কত কিছু ভাবতে হয় এখন তাকে। রান্না, ধোয়া, মোছা, অতিথি আপ্যায়ন, তালুকদার বাড়ির সব দায়িত্ব তো এখন তার কাঁধে। তবে আজকের সকালটা একটু ভিন্নভাবে শুরু হলো। চারুলতা তখন চুলে বেনি কাটছিল। এমন সময় মাজেদা ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। আজ সকালের নাস্তার আয়োজন কি তিনি করবেন। হেতু সুনামগঞ্জের কিছু প্রভাবশালী লোকজন আজ এ বাড়িতে অতিথি হয়ে আসছেন। সবাই রাজনীতির সাথে কঠোরভাবে জড়িত। একরকম আতিথেয়তার ক্ষেত্রে চারুলতার কাঁচা হাতের উপর ভরসা করা বড্ড অশোভন। কাজেই খুন্তি নাড়ার মূল দায়িত্ব মাজেদা নিজের ঘাড়ে নিলেন। চারুলতা টুকটাক হাতে গিয়ে দিলেই হবে। বেনিগাথা শেষ হইলে তাড়াতাড়ি রান্নাঘরে আয়। আজকে বাড়িতে মেহমান আসবেন, সবাই বড় নেতা। তোর শ্বশুরের সাথে নাস্তা করবেন, সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলতে বলতে মাজেদা রান্নাঘরের দিকে পা চালালো। চারুলতাও দ্রুত চুল বেঁধে তাকে অনুসরণ করলো। ব্যস্ততায় আর তালুকদার বাড়ি একটু বেশি তপ্ত। চুলার পাশে বসে চিতই পিঠা বানাচ্ছেন মাজেদা। তার হাতেও অভিজ্ঞতার ছাপ, মুখে বিন্দু বিন্দু মুক্তার ন্যায় ঘাম। চারুলতা মাজেদার পাশে বসে নারকেল কুড়োচ্ছে নিঃশব্দে। ধোঁয়ায় মাঝে মাঝে তার চোখ জোলা জ্বালা করছে। সেদিকে মনোনিবেশ না করে মুখ ফিরিয়ে আবার কাজে মন দিচ্ছে সে। নারকেল কুচি দিয়ে বানানো হবে মিষ্টি জাতীয় কিছু খাবার। মাজেদা তাড়া দিয়ে বললেন, হাত চালায় কর রে নতুন বোন, অতিথিরা চইলা আস, সর্বনাশ হইয়া যাইব। পাশে আরেকটা পাত্রে দুধ ফুটতে দিল চারুলতা। কিছু নিচু গলায় বলল, এত তাড়াতাড়ি কি চিতই ভিজবো আম্মা? চিন্তিত স্বরে মাজেদা বললেন, কিছু একটা ব্যবস্থা করা লাগবো। বাড়ির মান সম্মান তো এখন আমার আর তোর হাতের। মা, তোর শ্বশুরের মানে দাগ পড়তে দেওয়া যাব না। সামনে ভোটাভুটি। সরিষার তেলে ভাজা পালং শাকের বড়া, নারকেলের মিষ্টান্ন আর মুড়ি মাখা ইতিমধ্যে প্লেটে সাজানো হয়েছে। শুধু আলাপচারিতার মাঝে নয়, খাবারের ঘ্রাণেও রাজনীতি জমে ওঠা চাই। কোনো ত্রুটি চলবে না। চারুলতা পিঠার বাটি হাতে রান্নাঘরের চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে ভাসছে ফেলে আসা আর রঙিন দিনগুলো। উঠোনে বসে মা যখন পিঠে ভাজত, চারুলতার খেয়ে কি আনন্দ। মামের কথার ফুলঝুরি যেন ফুরোতেই যাইত না। গরম পিঠের ধোয়ার মতো সেই দিনগুলো কেমন যেন উবে গেল। সূর্যটা যতই উঁচুতে উঠতে লাগলো, মাজেদার অস্থিরতা তত বাড়তে লাগলো। রান্নাঘরের পর্ব মিটিয়ে তিনি চারুলতাকে নিয়ে বারান্দা গোছানোর কাজে লেগে পড়লেন। কালো নামের ছেলেটি মাঝে মাঝে এবারের ফরমাস খাটে, তাকেও কাজে ডাকা হয়েছে আজ। মাজেদা কালুকে বলল, পেছনের ঘর থেকে বড় হাতলওয়ালা চেয়ারগুলো নিয়ে আয়। এমন জায়গায় রাখবি যেখানে রোদ পড়বে না, বাতাস গায়ে লাগবো। বড় টেবিলও নিয়ে আসিস। পেছনের ঘর থেকে টেনে আনা হলো বড় হাতলওয়ালা চেয়ারের সেট। লাল রঙের ছেঁড়া কাপড় দিয়ে কয়েকবার করে মোছা হলো। টেবিলের মাঝখানে রাখা হলো মাটির ফুলদানি, তাতে শোভা পেল প্লাস্টিকের ফুল। একপাশে রাখা হলো পান সুপারির কৌটা। হাওড়া অঞ্চলের বাতাস ভারী আর্দ্র, খোলা পরিবেশ, সবার জন্য আরামদায়ক হবে ভেবেই এমন ব্যবস্থা করা হলো। মাজেদা নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজন তদারকি করলেন। একবার ভীত গলায় চারুলতার দিকে তাকিয়ে বললেন, ভুলচুক হইলে কিন্তু রক্ষা নাই, আজকের দিনটা ঠিকঠাক চাইতে হইব। চারুলতাও বিষণ্ণ মনে মাথা রানল। আরও বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর মেহমান আসতে শুরু করলেন। তালুকদার মশাই নিজে গেটের সামনে দাঁড়িয়ে তাদের আপ্যায়ন করলেন। সাথে তুর্যও ছিল। পাঞ্জাবি পরিহিত 3 জন টিসটাস ভদ্রলোককে দেখে মাজেদা বললেন, নতুন বউ, চা বানাতে হবে 4 কাপ। দুধ চিনি ঠিক করে দিবি। চারুলতা মাথা ঝাঁকিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। নেতারা সকলে বসে পড়লেন চেয়ারে। কুশল বিনিময়ের ফাঁকে চারুলতার মাজেদা একে একে সবার সামনে খাবার পরিবেশন করলেন।
এরপর শুরু হলো দীর্ঘ আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, তাই প্রার্থী বাছাই, অঞ্চলভিত্তিক সমর্থন, জনসম্পৃক্ততা এসব নিয়ে আলোচনা বেশ জমে উঠল। তালুকদার মশাই বেশ জোর দিয়েই বললেন, আমি মনোনয়ন পাইলেই কেল্লা ফতে। তেঘরিয়ার মানুষজন আমারে সম্মান করে, ভয় করে। উন্নয়ন হবে, গ্রামের জন্য অবশ্যই কাজ করব। গ্রামের কাঁচা বাজারটা আধুনিক করার পরিকল্পনা আমার আছে। সুনামগঞ্জ জেলার লিডিং পার্টির সহসভাপতি মহিবুল জিকু বললেন, তালুকদার ভাই, মনোনয়নের ব্যাপারটা কত দূর আগাইছে বলেন তো? তালুকদার মশাই খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বললেন, আমি তো ইতিমধ্যে ঢাকায় 2বার গেছি, বুঝলেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকও হয়েছে। আসলে সবাই জানে এলাকার মানুষজন আমার ভালোবাসে, এখন শুধু কাগজের সিল দরকার। সাবেক নেতা আসাদুজ্জামান রাজু মাঝখানে বলে উঠলেন, কাগজের সিল পাইলেই তো হইল না ভাই। এখন ক্লিন ইমেজ না থাকলে ঢাকা থেকে ডাইরেক্ট হুকুম আসে আউট। আপনার বড় পোলার নামে কিছু কিচ্ছা মুখে মুখে শোনা যাইতেছে, এই বিষয়ে ব্যবস্থা নিতে হইব। তালুকদার মশাই কণ্ঠে হতাশা নিয়ে বললেন, পোলার রক্ত গরম, এই বয়সে এমন ভুল সবাই করে, আমরাও করছি। কি বলেন মুকুল ভাই? যোগ্য আহ্বায়ক নিকট সমর্থন দাবি করলেন তালুকদার মশাই। মুকুল আমতা আমতা করে বললেন, কিন্তু আমি তো শুনলাম রফিক মিয়া নাকি কাল থানায় যাইতেছে তুর্জয় বাবার নামে মামলা করতে। এইসব ধর্ষণ, মৃত্যু মতো কেস গেলে মনোনয়ন পাওয়ার চিন্তা বাদ দিতে হবে ভাই। বারান্দার বাতাস আচমকা ভারী হয়ে উঠল। তালুকদার মশাই চুপ করে মাঠের দিকে তাকিয়ে রইলেন ক্ষণিককাল। এরপর ধীরে ধীরে বললেন, আমিও খবরটা পাইছি গতকাল। লোক পাঠাইছিলাম তার বাড়িতে সমাধানের উদ্দেশ্যে, কাজ হয় নাই। রাজু বললেন, মামলা যেন না হয় এটা নিশ্চিত করেন ভাই। রাজনীতিতে পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া জায়েজ আছে। জিকু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তালুকদার মশাই, মরা মানুষ মামলা করতে পারে না। এরপর সে তুর্যের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, আপনার পোলা সাহসী, তেজ আছে। মামলা হওয়ার আগেই যদি মুক্তি পাওয়া যায়, তাহলে মনোনয়ন তো চা পিঠার মতোই হাতে আসবে। কি বলো তুর্জয় বাবা? তুর্জয় গম্ভীর মুখে বলল, জি। তালুকদার বাড়ির বারান্দা তখন চায়ের কাপের ঠেকাঠুকির শব্দে মুখরিত। এই শব্দের ভিড়ে গভীর ষড়যন্ত্রের নিনাদ অবহেলিত। রাত গভীর হলে তালুকদার বাড়ির পেছনের দরজা খুলে তুর্জয় বের হয়। সাথে থাকে তার বিশ্বস্ত 2 সাঙ্গপাঙ্গ, ওসমান আর ফারুক। সকলের হাতে বিশাল বড় চাপাতি। প্রতিদিনকার মতো আজও চারুলতার চোখে ঘুম নেই, তবুও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়েছিল সে। তুর্যের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি চারুলতার দৃষ্টি এড়ায় না। মাঝে মাঝেই তুর্যের রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। চারুলতা জানে সে নারী দেহের উন্মাদনায় হন্যে হয়ে ঘুরে বেড়ায়। আজ নিজ চোখে দেখার ইচ্ছে জাগলো। মনে সাহস জুগিয়ে চাদরে মুখ ঢেকে সেও এগিয়ে গেল পেছনের পথ দিয়ে। দূর থেকে অনুসরণ করতে লাগলো তুর্জয়কে। কাঁচা বাজারের শেষ প্রান্তে এসে তুর্জয় এবং বাকি 2জন থামলো। চারুলতাও একটি দোকানের পেছনে লুকিয়ে পড়ল। তুর্জয় ওসমানকে ইশারা করতে সে বাড়িতে ঢুকলো। টেনে হিচড়ে বের করে আনলো রফিক মিয়াকে। ফারুক বৃদ্ধের মুখ চেপে ধরল। শার্টের আড়াল থেকে মস্ত বড় চাপাতি বের করলো তুর্জয়। তার চোখে খেলা করছে নৃশংসতা। এলো পাথারি কুপিয়ে মুহূর্তেই মেরে ফেলা হলো রফিক মিয়াকে। রক্তে ভেসে গেল চারিপাশ। অভাগা রফিকের আর্তনাদ ঘুমন্ত গ্রামের কারো শ্রবণগোচর হলো না। চারুলতা অনেকক্ষণ নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হলো। তুর্যের বর্বরতায় নিজেকে মানসিকভাবে ধরে রাখতে পারল না। বিকট চিৎকারের পর জ্ঞান হারালো। তুর্যে ভূ কুঁচকে পেছনে তাকালো। চারুলতার শরীর কাঁচা বাজারের ধুলোর উপর পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। তুর্যে ওসমান এবং ফারুককে নির্দেশ দিল লাশটিকে কেটে হাওরের জলে ভাসিয়ে দিতে। এরপর সে চারুলতার দিকে এগিয়ে গেল, তাকে কোলে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। চারুলতার যখন জ্ঞান ফিরল, তখন তুর্যয় তার সামনে লাঠি হাতে বসে আছে। চারুলতা এহেন পরিস্থিতিতে থরথর করে কাঁপতে লাগলো। তুর্যর হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই এত রাতে বাড়ির বাইরে কি করতেছিলি? চারুলতা এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। তুর্যয় পুনরায় প্রশ্ন করল, আমার পিছে লাগছিলি তাই না? আমি কি করি, কোথায় যাই, সব তোর জানা লাগবো? সব, ঠিক কি না বল? চারুলতা এবারও নিশ্চুপ। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচমকা তুর্যয় লাঠি দিয়ে চারুলতার 2 পায়ে বেধড়ক মারতে শুরু করলো। চিৎকার করে বলল, গোয়েন্দা হইছিস? হ্যাঁ, আমার পিছে পিছে ঘুরবি? তোর পা আমি ভাইঙ্গা ফেলাম মস্কে। চারুলতার গগনবিদারী চিৎকারে মাজেদা ভড়কে গেলেন। দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। তুর্জয়, দরজা খোল, ওরে মারিস না, ও বাচ্চা একটা মাইয়া, ওরে মারিস না বাপ, মাইয়াটা মইরা যাইব।
ভেতরের ঘর থেকে তালুকদার মশাই গর্জে উঠলেন, জামাই বউয়ের মাঝে দিয়ে তুই ঢুকিস না। বউ হইয়া এইভাবে স্বামীর পেছনে লাগে, ওর শাস্তি পাওয়া লাগবো। মাইয়া মানুষ এত টরটরাই না হইব কেন? মাজেদা তবু এক নাগারে ডাকতেই থাকেন, তুর্জয় বাবা ওরে মারিস না, ও ছোট্ট একটা মাইয়া, ওরে সাইরা দে, আল্লাহর দোহাই লাগে, আর মারিস না। তুর্জয় যখন হাঁপাতে হাঁপাতে ঘরের দরজা খুলল ততক্ষণে রক্তাক্ত চারুলতার শরীর নিথর, পায়ের পাতা ফুলে উঠেছে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে নিপীড়নের ঢেউ। বাকরুদ্ধ মাজেদা চারুলতার পাশে গিয়ে বসলেন, নাকের কাছে আঙুর ধরলেন। হালকা গরম নিঃশ্বাসের আভাস পেয়ে স্বস্তির শ্বাস ফেললেন মাজেদা। অবিশ্বাসের দৃষ্টিতে তুর্জয়ের দিকে একবার তাকালেন তিনি। তুর্জয় মাথা নিচু করে পুনরায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। অচেতন প্রায় চারুলতাকে আলগোছে বুকে চেপে ধরলেন মাজেদা। এ বাড়িতে গৃহপ্রবেশের পর তার জীবনে ঘটে যাওয়া সব কিছুর পুনরাবৃত্তি যেন নতুন করে ঘটছে চারুলতার জীবনে। তুর্জয় নিজের ভিটে মাটিতে ফিরেছে দীর্ঘ 1 বছর পর। শহরের ধুলো মেখে আসা মুখ, কৌতূহলী চোখ আর চটের ব্যাগে হাতে গোনা কয়েকটি বই। প্রচণ্ড আগ্রহের সাথে চারিপাশে চোখ বুলিয়ে নিচ্ছে সে। আশ্বিনের শেষ প্রহর, তেঘরিয়ার মুক্ত আকাশে ভেসে বেড়ানো সাদা তুলোর ন্যায় নীরদ যেন আহাওরের জলে গিয়ে মিশেছে। চতুর্দিকে কাশফুলের ঢেউ বাতাসে এলোমেলো দুলছে, পরক্ষণে আবার নুয়ে পড়ে নিঃশব্দে। হেমন্তকে সাদরে গ্রহণ করে নিতে প্রকৃতি যেন সদা প্রস্তুত, তাই ধীরে ধীরে বদলে নিচ্ছে তার রূপ। তালুকদার বাড়ির মূল ফটকের সামনে একটি রিকশা এসে থামল। ধুলি ধূসর পথে চরণ ছোয়ালো টকবকে এক তরুণ যুবক। বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দুর্জয়ের গা দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। কতদিন পর সে ফিরল এই উঠোনে। এই তো ফটকের গা ঘেঁষে ঠায় দাঁড়িয়েছে শিউলি ফুলের গাছ, ঝরে পড়া ফুলগুলো যেন অভ্যর্থনা জানাচ্ছে তাকে। বাড়ির বারান্দা ফাঁকা, দরজার কাছে দাঁড়িয়ে আছে কালু, বেশ বড় হয়ে গেছে। আচমকা দুর্জয়কে দেখে ভরকে গেল কালু, চিৎকারে গোটা বাড়ি মাথায় তুলে ফেলল। ছোট ভাই আইসে, ও খালাম্মা, ছোট ভাই আইসে। মাজেদা এক ছুটে ঘর থেকে বেরিয়ে এলেন, এক মুহূর্ত দেরি না করে ছোট ছেলেকে জড়িয়ে ধরলেন। মাজেদার ভেজা চোখ, কিন্তু মুখে আনন্দের ঝিলিক। আঁচলে মুখ চাপা দিয়ে বললেন, কেমন আছিস রে বাপ, পথে কোনো সমস্যা হয় নাই তো? দুর্জয় মায়ের কাঁধে মাথা রাখলো, আরামে চোখ বুজে উত্তর দিল, না মা, কোনো সমস্যা হয়নি। কেমন আছো তুমি বলো তো? মাজেদা দুর্জয়ের মুখের দিকে তাকালেন, ভ্রু উঁচিয়ে বললেন, আমি ভালো আছি, কিন্তু তুই আগের চেয়ে আরও শুকায় গেছিস কেন? ঠিক মতো খাস না? তোমার হাতের রান্না তো কপালে জুটে না মা, হলের খাবার একদিন খেলে 7 দিন শরীরে রোগ পুষতে হয়। মাজেদা হেসে ফেলেন, আজকে কি মনে কইরা মহিষের মাংস রান্না করলাম? চুলার পারে দাঁড়াইয়া ভাবতেছিলাম আমার ছোটো পোলাডার মহিষের মাংস কত পছন্দ। আল্লাহ রিজিকে রাখলে তা মাইরা খাওয়ার সামর্থ্য অন্য কারণ নাই। তুই হাত মুখ ধুয়ে আয় বাপ, আমি চুলায় ভাত উঠাইয়া দেই। এত দূরের পথ পাড়ি দিয়ে আসলি, খিদা লাগে নাই? দুর্জয়ের চোখ জলজল করে উঠল, খিদায় রীতিমতো পেট ছুঁচো দৌড়চ্ছে। আব্বাজান কি করে? বড় ভাইয়ের কোনো সারা শব্দও তো পাইতেছি না। তোর বাপ আর ভাই একটু সদরে গেছেন, ইলেকশনের কাজ শুরু হয়েছে, বিরাট ব্যস্ত মানুষ তারা, তবে বিকালের মাঝে চলে আসার কথা। তুই কলপারে গিয়া গা গতর পানিতে ভিজাইয়া নে, ততক্ষণে ভাত হইয়া যাইব। দুর্জয় হেসে বলল, নতুন ভাবির সাথে সাক্ষাৎ করে নেই। কই সে? চারুলতা কলপারে কাপড় ধুইতাছে। মায়াটা অনেকদিন অসুস্থ ছিল। উদ্বিগ্ন হয়ে দুর্জয় শুধালো, কেন, কি হয়েছে তার? মাজেদার মুখ জুড়ে মুহূর্তে নেমে এলো অন্ধকার। কী প্রয়োজন বড় ভাইয়ের ঘরের কথা ছোট ভাইকে বলার? তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, এসব পরে যা শুনতে পারবি, আগে হাত মুখ ধুয়ে জামা বদলায় আয়। চারুলতার শরীর একটু একটু করে সেরে উঠেছে। তুর্যর সেই রাতের পাশবিক নির্যাতনের পর দীর্ঘ 1 মাস বিছানায় কেটেছে তার। সারা দেহে নির্চে কালশিটে আর ফোলা পায়ের গাঁটে গাঁটে জমে থাকা ব্যথা যেন জেগে বসেছিল অতৃপ্ত আত্মার মতো। নিরাময়ের চিহ্ন পর্যন্ত ছিল না। গ্রামের হাতুড়ে ডাক্তারের ঔষধ, কবিরাজের ঝাড়ফুঁক, আবার বৈদ্যের দেওয়া ভেষজ, এই নাজুক শরীরে কত অভিক্রিয়া যে চলেছে। কার পথ্য কাজে দিয়েছে কে জানে। পুরোটা সময় একা হাতে সংসারের সবটা সামলিয়েছেন মাজেদা। সাংসারিক কাজের পাশাপাশি চারুলতার যত্নে অবশ্য কোনো ত্রুটি ছিল না। প্রথম দিকে চারুলতা একদম খেতে পারত না, তবুও মাজেদা জোর করে ডিম দুধ খাওয়াতো। নিজ হাতে চারুলতাকে গোসল করিয়ে দেওয়া থেকে শুরু করে বাথরুমে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছুই করেছেন তিনি। মাঝে মাঝে চারুলতার মনে হতো মাজেদা কোনো এক অজানা কারণে নিজেকে দোষী ভাবেন, তাই হয়তো অতিরিক্ত শোধবোধ করবার চেষ্টায় লিপ্ত। একটু একটু করে শরীরে বল আসলো, এটা ওটা ভর দিয়ে পুনরায় হাঁটার চেষ্টা করলো চারুলতা। স্বাভাবিক জীবনে ফেরার এই লড়াইয়ে জয়ীও হলো। তবে সুস্থ হয়ে ওঠার পর থেকে চারুলতার ভেতরটা যেন একবারে পাল্টে গিয়েছে। সেই চঞ্চলতা, চোখের গভীরে আগ্রহ, মনে প্রশ্ন কোনোটি আর নেই। তার মুখে আজকাল অবশ ভাব, যেন হঠাৎ কেউ তাকে থামিয়ে দিয়েছে মাঝপথে। শুধু গৃহস্থালির কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে যাচ্ছে। চারুলতা যেন চাবি দেওয়া এক পুতুলে পরিণত হয়ে গিয়েছে। মাজেদা বোঝেন চারুলতার এই পরিবর্তন হুট করে আসেনি।
এসেছে ঝড়ের মতো, দুমড়ে মুচড়ে দিয়েছে তার ভেতরের কিশোরী মনোভাবকে। কাঁধে গামছা নিয়ে কলপারের দিকে এগিয়ে গেল দুর্জয়। একদম কাছে গিয়ে অব্যক্ত মোহে থমকে গেল সে। হলুদ শাড়ি পরিহিত চারুলতা মাথা নিচু করে কাপড় কাচ্ছে। ডান কোমরে আঁচল গুজে রাখা, উন্মুক্ত পিঠে বিন্দু বিন্দু ঘাম। মাটিতে জড়ো করে রাখা দুর্জয়ের ঘরমাক্ত গেঞ্জি, ধুলো মাখা লুঙ্গি, পায়জামা। দুর্জয় শান্ত গলায় ডাকলো, ভাবি। চারুলতা উপরের দিকে চাইল, মুখমণ্ডলে শীতলতার একরাশ নির্লিপ্ত ছোঁয়া। জি, আমি দুর্জয়, আপনার ছোট দেবর। আপনাদের বিয়ের সময় আমি ঢাকা ছিলাম, পরীক্ষার কারণে আসতে পারিনি। চারুলতার মাঝে কোনো আগ্রহের দেখা মিলল না। সে চোখ ফিরিয়ে নিল, সহজ গলায় বলল, জানি আম্মা বলেছেন। চুপচাপ অতিবাহিত হইল কয়েক সেকেন্ড। এরপর পুনরায় সে ব্যস্ত হয়ে গেল কাপড় কাচতে। কিশোরী চারুলতার দিকে সংযতভাবে তাকাতে বেশ তাকলিফ হচ্ছিল দুর্জয়ের। তবুও নিজেকে সামলিয়ে পুনরায় বলে উঠল, সে জানেন ভাবি, এই কলপারেই আমার শৈশবের একাংশ কেটেছে। তখন অবশ্য এই জায়গাটা পাকা করা হয়নি, আমি ঢাকা যাওয়ার পর এই উন্নতি ঘটেছে। চারুলতা এবারও সাড়া দিল না। সাবানের ঝাঁজে হাতের কাপড়টা ঘষতে থাকলো। দুর্জয় চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার বুকের ভিতরের ধুকপুক ক্রমশ বেড়ে চলেছে। এর কারণ সে নিজেও ঠাউর করতে ব্যর্থ হচ্ছে। আচমকা চারুলতা মাথা তুলে শুধালো, আপনার কি পানি লাগবে? একটু হাত মুখ ধুতাম, দূর থেকে এসেছি তো, ক্লান্ত লাগছে। চারুলতা সোজা হয়ে বসে পাশের কলসি থেকে একটি ছোট বালতিতে পানি ঢেলে দিল। বালতিটা সামনের দিকে ঠেলে দিয়ে বলল, এই নেন। দুর্জয় হাত মুখ পরিষ্কার করার ফাঁকে আর চোখে চারুলতার দিকে তাকালো। তার মনে বেজে চলেছে অলিখিত কবিতার কিছু লাইন। কে তুমি আমার কাদম্বরী, মৌনতা বুকে জড়িয়ে, রবির ছায়ায় দহনে জ্বলা চোখে জ্যোৎস্না মুড়িয়ে, কাঁচা রোতে ভেজা বৃষ্টি ক্লান্ত পাখির মতো। শব্দগুলো হচ্ছে যেমন হৃদয় ভারী তত। চারুলতা ততক্ষণে ভেজা কাপড়ের ঝুড়ি হাতে উঠে দাঁড়িয়েছে। দুর্জয় কিছুটা ইস্তত করে জিজ্ঞেস করলো, আপনি নাকি দীর্ঘদিন অসুস্থ ছিলেন? চারুলতা চোখ নামে উত্তর দিল, ভাই ঠিকমতো যত্ন নিয়েছে তো? চারুলতা মৃদু হাসলো, সে হাসিতে রহস্য, সাথে জবাব না দেওয়ার অনুরোধ। উত্তর এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় সহজ পন্থা। সময় নষ্ট না করে তালুকদার বাড়ির আঙিনার দিকে এগিয়ে যেতে লাগলো সে। দুর্জয় তাকে আটকালো না, শুধু তাকিয়ে রইল প্রস্থানের পথে। চারুলতার পায়ের নুপুরের ধ্বনি মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাড়ির পেছনের পুকুরে ভেসে বেড়ানো শালুক পাতার মতো দুর্জয়ের ভাবনাগুলোও ভাসতে লাগলো গভীর ঘোরে। নিজের মনকে শুধরে নিতে চাইল বারবার। চারুলতা যে তার ভাবি, কী সব ভাবছে সে? এই ভাবনার সূচনাতেই যে নৈব নৈব চ। তখন শেষ বিকেল, মাঝের কণ্ঠে ফাটিয়ালি সুর ভেসে আসছে হাওয়ার পাড় থেকে। তালুকদার বাড়ির পশ্চিম দিকের আঁকা বাঁকা মেঠো পথ ধরে এগোচ্ছে একটি ভ্যান। সেই ভ্যানে বসা তালুকদার মশাই এবং দুর্জয় তালুকদার ফিরছেন সদরের পার্টি অফিস থেকে। তালুকদার মশাইয়ের হাসি হাসি মুখ, গাল ভর্তি পান, ঠোঁটও লাল রঙে রঙিন হয়ে আছে। ডান হাতে ধরা কাগজের খাম, এই খামেই আছে মসিহার বার্তা। দুর্জয়ের মুখেও প্রশস্ত হাসি। এবার আপনারা কেউ ঠেকাইতে পারবো না আব্বা, আমি জানতাম আপনি মনোনয়ন পাবেন। আপনি ছাড়া যোগ্য প্রার্থী আর কে আছে এই গ্রামে? শুধু মনোনয়ন পাইলেই তো হইব না, প্রচারণার ওপর অনেক কিছু নির্ভর করছে। এরপর ভ্যানে হেলান দিয়ে তালুকদার মশাই মুখে তৃপ্তির হাসি রেখে বললেন, যদিও এই গ্রামে একমাত্র আমি আছি যারা মানুষ ভয়ও করে আবার ভালোবাসে। এত বছরের সুনাম বৃথা যাইব না, কি বলস? দুর্জয় বাবাকে আশ্বস্ত করে বলল, জি আব্বা। ভ্যানটা তালুকদার বাড়ির উঠানে ঢুকতেই হাঁক ডাক পড়ে গেল। কালু চিৎকার দিয়ে বলে উঠল, খালাম্মা সাহেব আইছেন। মাঝেধা রান্নাঘরের কাজ ফেলে দ্রুত ছুটে এলেন। সদ্য ফেরা দুর্জয়ও ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখে মুখে কৌতূহল। তালুকদার মশাই ভ্যান থেকে নামতেই তার চোখে পড়ল ছোট ছেলের দিকে। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, বাবা তুই আইসোস, কেমন আসোস? কতদিন পর আমার দুই পোলার একসাথে দেখতাছি। চোখ জুড়ায় গেল। দুর্জয় হেসে এগিয়ে গেল, বাবার পা ছুঁয়ে সালাম করলো, এরপর কোলাকুলি করে বলল, ভালো আছি আব্বা, আপনাকে অনেক আনন্দিত দেখাচ্ছে, সুখবর মনে হয়। দুর্জয় এবার দুর্জয়ের বুকে টোকা দিয়ে বলল, আব্বা মনোনয়ন পাইছে, এবার তারে কেউ ঠেকাইতে পারবো না রে দুর্জয়। চা বিড়ির দোকান থেকে হাট বাজার সবখানে পোস্টার লাগামো। ভাই কেমন আছেন আপনি? দুর্জয় অতি আবেগে দুর্জয়কে জড়িয়ে ধরল। দুর্জয় ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি আছি ঠিকঠাক, তুই তোর মুখটা এমন শুকনা লাগে কেন? হলের খাবার গিলতে কষ্ট হয় না রে? সমস্যা নাই ভাই, মা আবার মোটা তাজা বানিয়ে দিবে। দুই ভাই একসাথে উচ্চ শব্দে হেসে উঠল। মাজেদা ভেতরের ঘর থেকে মিষ্টির হাড়ি নিয়ে এলেন উঠোনে। সবাই একটু মিষ্টি মুখ করে নেন, সুখবর শুনলে মিষ্টি খাইতে হয়।
গোটা উঠানে শুরু হলো ছোটোখাটো উৎসবের আমেজ। হাতে হাতে চায়ের কাপ ঘুরছে, কলাপাতায় মুড়ি মুড়কি আর খেজুর গুড় পরিবেশন চলছে। খানিককাল বাদে বড় বারান্দায় গোল হয়ে বসে পড়লেন সবাই। তালুকদার মশাই, সাথে 2 ছেলে আর গ্রামের 2জন বিশ্বস্ত মুরব্বী, মনসুর চাষা আর আলী মাঝি। তালুকদার বললেন, এবারের নির্বাচনে হারা জিতা আমার ইজ্জতের প্রশ্ন। প্রচারণায় আমি দেরি করতে চাইতেছি না, শুরু করতে হবে কাল থেকেই। পোস্টার ছাপাইতে হবে, বাড়ির উঠোনে একখান সভাও ডাকা যায়। তুর্জয় বলল, আম্মা আমি ফারুকরে বলছি, সে ছাপাখানা থেকে পোস্টার করে আনবে। একজন ভালো ডিজাইনার দরকার, ছবির নিচে স্লোগানও ভালো হইতে হইব। দুর্জয় এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার সে কথোপকথনের মাঝে যুক্ত হতে চাইল। বলল, প্রচারণা শুধু পোস্টার না, মানুষের দ্বারে দ্বারেও যেতে হবে। গ্রামের মানুষ ভোট দেয় মাটির মানুষকে, যাকে তারা নিজেদের গোত্রের মনে করবে তাকেই তারা ভোট দিয়ে জেতাতে চাইবে। তুর্জয় একটু কটাক্ষের হাসি দিয়ে বলল, এইসব বই খাতার ভাষা বাদ দে রে ছোট, মানুষের দরজায় গিয়া সালাম টুকার সময় কারো নাই। মনসুর চাচা তর্জনী তুলে চিন্তিত স্বরে বললেন, দুর্জয় যা বলতেছে তা কিন্তু ভুল না বাবা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া উচিত, তাদের ভালো মন্দ দেখা উচিত, অবশ্যই উচিত। তারা যারে নেতা বানাবে তার আচার আচরণ মিষ্টতা থাকতে হইব, তাই না? তালুকদার মশাই মাথা ছাকেলেন, বললেন, মনসুর ভাই ঠিক বলেছেন। দুর্জয় তোরে নিয়ে কাল কাঁচা বাজারের দিকে যাব আমি, সবার সাথে সাক্ষাৎ করে আসবো ভাবতেছি, কুশলাদি জানাবো। দুর্জয় প্রচণ্ড বিরক্ত হলো, মুখে তবুও হাসি ফুটিয়ে বলল, জি আব্বা, আপনি যা ভালো মনে করেন। আলী মাঝি খুব খুব করে কাশতে কাশতে বললেন, আমি তাইলে একটা নৌকার ব্যবস্থা করি, শুধুমাত্র প্রচারণার জন্য থাকুক, কি বলেন? তালুকদার মশাই বললেন, তাহলে তো খুব ভালো হয় মাঝি। গোটা বিকাল রাজনৈতিক আলাপেই মুখরিত হয়ে রইল। আকাশে সহস্র তারার মেলা, হাওরের বাতাস কাঁপিয়ে বইছে দক্ষিণ থেকে। বাড়ির পেছনের উঠোনে কাঞ্চন গাছের ঠিক পাশে রাখা মাটির চৌকিতে হারিকেনের আলোয় বসে আছে মাজেদা, তার কোলে মাথা রেখে শুয়ে আছে দুর্জয়। দূরের কোনো বাড়ি থেকে ভেসে আসছে ক্ষীণ রেডিওর শব্দ। দুর্জয় আকাশে দৃষ্টি স্থির রেখে মাজেদাকে শুধালো, মা ভাবি বোধহয় খুব চুপচাপ, কথা বলার প্রতি তেমন একটা আগ্রহ নেই, তাই না? মাজেদা একটু থেমে হারিকেনের কাজ সোজা করতে করতে বলতেন, নতুন বউ এখন এমনই হয়ে গেছে, কথা কম কয়, নিজের মতো থাকে। আগে এমন ছিল না? না, আগে চারুলতা ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল মাইয়া, তোতা পাখির মতো কথা বলতো, পড়াশোনাতেও ভালো ছিল, চেহারায় যতই ছিল। আর এখন ওরে দেখলে মনে হয় দড়ি দিয়ে বাঁধা একটা গরু, নিয়ম বাইধা সব কিছু করে। দুর্জয় একটু নড়ে চড়ে উঠে বসলো, কণ্ঠে কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলো, তার এমন পরিবর্তনের কারণ কি? মাজেদা গলা নিচু করলেন, আশেপাশে একবার চোখ বুলিয়ে নিলেন, যেন গোপন কিছু বলবেন। তোর ভাবির বড় বোন সোনালতা, তার ব্যবহারও ছোটো বোনের মতনই ছিল, মারা গেছে, লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। বোন মারা যাওয়ার পর বাপটাও মারা গেল হাওরে। তারপর কি হলো? চারুলতার মা তখন মানসিকভাবে একেবারে ভাঙিয়া পড়ে। মাজেদা এবার একটু থেমে বললেন, তোর আব্বা এই সময় একটা কৌশল খাটায়। চারুলতার দিকে নজর পড়ে তার, এতিম মাইয়া ঘরে তুললে গ্রামের লোকেরা তারে মহাম ভাববে, সবাই বলবে, বাহ কি ভালো একজন মানুষ, এতিম মেরে ছেলের বউ করে ঘরে তুলছে, ভোটের সময় এই কাহিনী বেচতে সুবিধা হইব। এমনটা ভাইবা দুর্জয়ের সাথে বিয়া দেয় বাপ মারা মেয়েটার পরের দিনই। দুর্জয়ের চোখ বড় হয়ে এলো, মুখে চাপা রাগের রেখা ফুটে উঠল। তার মানে এই বিয়ে লোক দেখানো, রাজনৈতিক চাল মাত্র? মাজেদা অন্যদিকে তাকিয়ে বললেন, তোর ভাই রাজি ছিল না প্রথমে, এত ছোট মেয়ে বিয়ে করতে যায় নাই, কিন্তু আব্বাজান যা বলবে তা তো অমান্য করা যাইব না। দুর্জয়ের কাছে বাপের স্থান আল্লাহর পরে, বাপ যা বলবে সব সঠিক। এমন মেরুদণ্ডহীন পোলা কীভাবে যে জন্ম দিলাম? মাজেদার গলা রুদ্ধ হয়ে আসে, পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। চারুলতা এই ঘরে এসে ভালো কিছু পায় নাই, ওর মধ্যে আমি নিজেরে দেখতে পারি। মাজেদা আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। হয়তো পুরনো ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। দুর্জয় মাকে পরম যত্নে জড়িয়ে ধরল, মায়ের ভেজা মুখ নিজের কাঁধে রাখলো, বলল, সব ঠিক হয়ে যাবে মা। কিচ্ছু ঠিক হবো না রে, তোর ভাইয়ের ব্যবহার আর বাপের ব্যবহারে কোনো অমিল নাই, মাঝখান থেকে মেয়ের আর কপাল পড়ল। দুর্জয় দীর্ঘশ্বাস ফেলল। মায়ের কথায় পুরনো কিছু দৃশ্য ভেসে উঠল তার দুচোখের পাতায়। তখন তার বয়স মাত্র 6 কি 7, থরথর করে কাঁপছিল যে বারান্দার খুঁটির আড়ালে, দেখছিল তার মায়ের কাঁধেও অবিরাম লাঠি পড়ছে। তবুও মায়ের মুখে কোনো শব্দ নেই, শুধু দুচোখে পানির স্রোত। বেধড়ক মারার পর গালিগালাজ শুরু হয়েছিল তালুকদার মশাইয়ের, তোরে জ্যান্ত কবর দিব আমি, আমার কথা অমান্য করবি, নটির ঘরের নটি, তালুকদারের কথা অমান্য করবি, এত বড় হেডা হয়েছে তোর। দুর্জয়ের স্মৃতিগুলো থমকে উঠল দূর থেকে ভেসে এক কুকুরের ঘেউ ঘেউ শব্দে। সে চোখ মেলল, আকাশ কেমন যেন কালচে হয়ে এসেছে, চোখের পাতা ভিজে উঠেছে কিনা বোঝার আগেই সে বুকের ভেতর কেমন হালকা চাপ অনুভব করলো। মা, তুমি কখনো কাউকে কিছু বলোনি, শুধু চুপ করে থেকেছো, সব সহ্য করেছো, তোমার প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ তো দুর্জয়ের প্রথম বউও করতো,
মইরা যাইতে হইল, আমি যে মরতেও ভয় পাইতাম রে বাপ। দুর্জয়ের মনে পড়লো একদিন রাতে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় মাজেদা তাকে নরম গলায় বলেছিলেন, বড় হয়ে মানুষ হবি দুর্জয়, শুধু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে আবেগ লাগে, আবেগওয়ালা মানুষ হবি। সেই কথা আজ হুট করে মনে পড়তেই বুকে কেমন শূন্যতা ঘূর্ণি তোলে দুর্জয়ের। ঘরের এক কোনায় বসে আছে দুর্জয়, তার হাতে মদের গ্লাস। তার মনটা আজ হঠাৎ ঝড় ওঠা সমুদ্রের মতো অশান্ত। এর কারণ সে নিজেও জানে না। ঘরের অন্য কোণে চারুলতা বসে বসে দুর্জয়ের কাপড় ভাঁজ করছে। এ ঘর তাকে বারবার মনে করিয়ে দেয় সেই বর্বর রাতের যন্ত্রণার ছাপ। পায়ে জমে থাকা ফুলে ওঠা গাতের ব্যথা। একটু স্বস্তি খুঁজে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। ভাঁজ করা কাপড়গুলো আনলায় মেলে দেওয়ার প্রস্তুতি নিল চারুলতা। হঠাৎ ঘরের নীরবতা ভেঙে দুর্জয়ের শীতল গলা শোনা গেল, ঠিকমতো খাওয়া দাওয়া করস না, মুখ শুকনা দেখায় কেন? নাকি বাইরের মানুষজনকে বোঝাতে চাস তোর এই বাড়িতে না খাওয়ায় রাখা হয়, অত্যাচার করা হয়, কোনটা? চারুলতার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, এরপর স্বাভাবিক গলায় বলল, কোনোটাই না। চোখ জোড়া নামিয়ে মদের গ্লাসে আরও একবার চুমুক দিল দুর্জয়। এরপর নিচু স্বরে বলল, পা নিয়ে হাঁটতে কষ্ট হয় না? বিকালে দেখতেছিলাম ন্যাংরায় হাঁটতেছিলি, বিশ্রাম নে, তোরে কাজ করতে কে কইছে? চারুলতা চুপ করে রইল, তার চোখে মুখে বিস্ময়। দুর্জয় তালুকদারের মুখে এসব কথা যেন বড্ড বেমানান। সে মাথা নিচু করে পুনরায় কাজ চালিয়ে যেতে লাগলো। দুর্জয় গ্লাস রেখে ধীরে ধীরে চারুলতার কাছে এগিয়ে আসলো, রাগান্বিত স্বরে বলল, তোরে কইছি না বিশ্রাম নে, কাজ করা লাগবো না? চারুলতা মৃদু হেসে বলল, আপনারা তো কিসের চিন্তা আমারে নিয়া, এত কিসের ভাবনা? চারুলতা অন্যদিকে ঘুরে পুনরায় কাজ মন দিল। দুর্জয় এবার রাগের মাথায় চারুলতাকে কোলে তুলে নিল, আলগোছে বিছানায় নিয়ে শুইয়ে দিল। চারুলতা অতীতের কথা ভোলেনি, সে ধরে নিল এবারও তার উপর চলবে ক্ষুধার্ত হায়নার পীড়ন। সে গা থেকে আঁচল সরিয়ে ফেলল, প্রস্তুত হলে নিজেকে সঁপে দেওয়ার জন্য। দুর্জয় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি করতেছস তুই? চারুলতা সহজ গলায় বলল, ছলনা কেন করেন? আমি জানি আমার শরীর আপনার পছন্দ না, কিন্তু আপনার ঠেকা কাজ তো চলে না। মিথ্যা দুশ্চিন্তা দেখানোর কি দরকার সাহেব? চারুলতার কথা শুনে দুর্জয় হেসে ফেলল, বলল, ছলনা কইরা তোর কাছ থেকে দেহ নেওয়া লাগবো? তোর হাত দুইটা চেপা ধরলেই তো তোর নড়ার শান্তি নাই। বুক ঢাক আর পা দুটারে শান্তি দে, ঘুমা। গ্লাসে আরও মদ ঢালল দুর্জয়। এরপর ঘর থেকে বেরিয়ে গেল। খোলা বারান্দার চৌকিতে বসে আকাশের নিচে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। দুর্জয় জানে সে অমানুষে রূপান্তরিত হয়েছে বহুকাল আগে, তার জীবনে কোনো দুঃখের রেশ অবধি ছিল না, কিন্তু সেদিন রাতে চারুলতাকে মারার পর থেকে অতি সূক্ষ্ম যন্ত্রণার জন্ম হয়েছে তার মনে। চোখে জল না জমলেও অন্তরে জল জমেছে। বিষয়টিকে সে খুব প্রাধান্য দিচ্ছে তা নয়, তবে এড়িয়ে চলাও মুশকিল হয়ে গেছে, কাটার মতো আটকে আছে। চারুলতা নিজেকে শাড়ির আঁচড়ে জড়িয়ে নিল। বিয়ের এতদিন পর দুর্জয়ের ব্যবহার তার কাছে কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, যদিও তার প্রতি এক চিলতে বিশ্বাসও চারুলতার নেই। ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ গড়ে ওঠে। দুর্জয়ের মাঝে ৯৯ ভাগই মন্দ, ১ ভাগ ভালো দিয়ে দুনিয়া চলে না। অনেকটা সময় পেরিয়ে গেল, চারুলতার চোখে তখনও ঘুম নেই। দুর্জয় ঘরে ফিরছে না, মদের বোতল এখনও অর্ধেক পূর্ণ। এই বদমাস লোকটা তো পুরো মদের বোতলই এক বসায় শেষ করে ফেলে, আজ কি হলো? চারুলতা নিঃশব্দে বারান্দায় চলে এলো স্বামীর খোঁজে। দুর্জয় চৌকিতে ঘুমিয়ে পড়েছে। হিমালয়ের কোলে জমা বরফের নিঃশ্বাস ও অষ্টপ্রহর বয়ে বেড়াচ্ছে হেমন্তের হাওয়ায়। সে হাওয়ায় কেঁপে উঠছে দুর্জয়ের বলিষ্ঠ দেহ। চারুলতা ঘরে ফিরে গেল, ছোট আলমারি খুলে বের করলো নকশি কাঁথা। এরপর পুনরায় চলে এলো বারান্দায়, দুর্জয়ের গায়ে জড়িয়ে দিল কাঁথা। অবাক হয়ে চারুলতা দেখল দুর্জয়ের ডান চোখের কোণায় পানি জমে আছে। চারুলতা তাচ্ছিল্যে হাসি মুখে ফুটিয়ে ফিরে যেতে লাগলো। অস্পষ্ট স্বরে বলল, পাষাণের চোখে পানি, এও সম্ভব? হায় রে আল্লাহ, কত লীলাই যে তুমি দেখাবা। তালুকদার বাড়ির সবার ডাকে গোটা তেঘরিয়া আজ জাগ্রত। আঙিনায় ছাউনি দিয়ে মঞ্চ বানানো হয়েছে, সারি সারি তক্তা পেতে দেওয়া হয়েছে বসার জন্য। মঞ্চের উপর রাখা তালুকদার মশাইয়ের সেগুন কাঠের রাজকীয় চেয়ার, সামনে বাঁশ দিয়ে বানানো বেষ্টনী, তার ওপাশে গ্রামের নারী পুরুষ গিজগিজ করছে, যাদের তক্তার উপর ঠাঁই মেলেনি। তারা বসেছে ধুলো মাখা মাদুরে, সবার চোখে কৌতূহল। চারুলতা পেছনের উঠোনে বসে বিস্ময়ের সাথে এ দৃশ্য উপভোগ করছে। চোখ দুটো সবার জনমানবের দিকে স্থির। অজানা অনুসন্ধিৎসায় ধুকপুক করছে বুক। দুর্জয় বাবার ঘরে প্রবেশ করলো। তালুকদার মশাই তখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতায় ব্যস্ত। সে চট করে বাবার কাছে মুখ নিয়ে বলল, আব্বা 11টা বাজে,
এখন আপনার বক্তৃতা শুরু করা উচিত, দেরি হইয়া যাইব। বড় ছেলের কথা তালুকদারের মনে ধরল। তিনি ছেলেকে অনুসরণ করে মঞ্চে উঠলেন। সস্তা মাইকের সামনে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবির পকেট থেকে দুর্জয়ের দেওয়া হস্তলিপি বের করলেন। কণ্ঠে চিরচেনা গাম্ভীর্য ধরে লেখে বক্তৃতা শুরু করলেন তিনি। ভাই সব, আমি তালুকদার। আপনারা সবাই আমাকে তালুকদার মশাই নামেই চিনেন। তেঘরিয়া আমার শেকড়, আমার আত্মার ঠিকানা। তেঘরিয়ার মাটি যেমন আমার জন্মভূমি, ঠিক তেমনি এই গ্রামের মানুষগুলো আমার পরিবার। আমি চাই গ্রামে শান্তি থাকুক, প্রগতির বাতাস বইতে থাকুক, যুবকদের হাতে থাকুক কর্মসংস্থানের সুযোগ, নারীরা পাক তাদের যোগ্য সম্মান আর নিরাপত্তা, প্রবীণরা পাক আশ্রয় আর যত্ন, শিশুরা যেন হাসি মুখে স্কুলে যেতে পারে, রাস্তাঘাট হোক পাকা, চারপাশ থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের গ্রাম নিয়ে এই স্বপ্নগুলোই আমি দেখি প্রতিদিন, প্রতিনিয়ত। আজ আমার ভোট চাওয়ার কারণ ক্ষমতার লোভ নয়, আজ আমার ভোট চাওয়ার কারণ আপনাদের সেবায় নিজেকে সোপর্দ করা, যেমনটা করে এসেছি গতকাল গ্রামের মাতব্বর হিসেবে। দায়িত্বে কোনো ত্রুটি ছিল না, মন প্রাণ দিয়ে কাজ করেছি আপনাদের জন্য। এবারও কথা দিচ্ছি, যদি আপনারা পাশে থাকেন, চেয়ারম্যান হয়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব তেঘরিয়া গ্রামকে। আপনাদের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতা থাকলে সম্ভব এই পরিবর্তন। ভোট দিন উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সত্যিকারের সেবার পক্ষে। তেঘরিয়ার মাটি ও মানুষদের জন্য আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কিছু অস্পষ্ট উচ্চারণে বক্তৃতা শেষ করলেন তালুকদার মশাই। ভরা সবাই হাততালি যেন থামতেই চাইছে না। ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলল, তালুকদার মশাইয়ের মতো মাটির মানুষ আর কই পামো আমরা? সে আর বলতে, চেয়ারম্যান হইলে হইব আমাদের একমাত্র যোগ্য তালুকদার মশাই। সভার মানুষেরা হৈ হৈ করে সহমত পোষণ করলো। গ্রামের মানুষদের উচ্ছ্বাস দেখে তুর্যের চোখে মুখে আত্মবিশ্বাসের হাসি। তালুকদার মশাই আরও বললেন, আমার প্রাণের ভাইয়েরা, বোনেরা, আমি জানি কার ঘরে চাল নাই, কার ঘরে শিক্ষার আলো নেই, অসুস্থ হইলে চিকিৎসা হয় না। আমার পরিকল্পনা হইল গ্রামে একটা আধুনিক হাসপাতাল হইব, স্কুল হইব, মেয়েদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রও হইব। সভা থেকে একজন হাত তুলে বলল, আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখুক। আচমকা এতগুলো পুরুষ কণ্ঠের মাঝ থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তালুকদার মশাইয়ের কানে। আপনি তেঘরিয়া গ্রামের উন্নয়ন করবেন, ভালো কথা, কিন্তু এই গ্রামের মানুষদের হয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। সবাই উপস্থিত সকলের চোখ ঘুরে গেল পেছনের দিকে। ভিড়ের মাঝ থেকে একজন হালকা বাদামি রঙের সালোয়ার কামিজ পরা তরুণী সামনে এগিয়ে এলো, হাতে একটি মোটা খাতা আর রেকর্ডার। আপনার নাম? তুর্যর বিস্মিত কণ্ঠে শুধালো। আমি একজন বাংলাদেশের নাগরিক, এর বাইরে আমার নাম জেনে কোনো লাভ নেই। আমি শুধু জানতে চাই তালুকদার বাড়ির প্রথম গৃহবধূকে কী কারণে মেরে ফেলা হলো? রফিক মিয়ার মেয়ে আত্মহত্যা করেছে কারণ তাকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষক ছিলেন আপনি, তুর্জয় তালুকদার। শুধু তাই নয়, রফিক মিয়াকেও নৃশংসভাবে খুন করেছেন আপনি। তালুকদার মশাই, আপনার ছেলের গলায় এতগুলো ঘৃণ্য অপরাধের বিচার কোথায়? সহসা নীরবতা ছড়িয়ে পড়ল পুরো উঠোন জুড়ে। প্রশ্নগুলোর প্রভাব তালুকদার মশাইয়ের জমজমাট স্বভাবে খানিকটা কলুষিত করলই বটে। কেউ কেউ চমকে উঠল, আবার কেউ বা তাকালো পাশে বসা মানুষটির দিকে। চারুলতা মৃদুদণ্ড যতটুকু সম্ভব সোজা করে বসল। তার মুখে স্তব্ধতা, চোখে একরাশ বিস্ময়। মনে মনে ভাবল, কে এই মেয়ে? মেয়েরা বুঝে এতটা সাহসী হতে পারে? তুর্যের চোখ দুটি তখন রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে, তবুও বহু খড়কুটো পুড়িয়ে নিজেকে সামনে নিল সে। ঠোঁট দুটো কামড়ে মঞ্চের এক কোণায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তালুকদার মশাই চেয়ারে হেলান দিয়ে বসলেন, গাল ভরা পানের রস গিলে বললেন, এভাবে সবাই ঢুকে অপমানজনক প্রশ্ন করার অধিকার কিন্তু কারো নাই। আপনি আমার বড় ছেলের দিকে আঙুল তুললেন, ভালো কথা, প্রমাণ দেন। প্রমাণ মিললে আমরা আইনের মুখোমুখি হব, বিচার করব। আমার কাছে সবাই অপরাধী, কাউকে আমি আলাদা চোখে দেখি না। তরুণী মেয়েটি তালুকদার মশাইয়ের উত্তরে অট্ট হাসিতে ফেটে পড়ল। চোখে একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, আইনের কথা আপনার মুখে শোভা পায় না মশাই। আপনাদের বাড়ির যে সব পুরনো কুকীর্তির দলিল আমার কাছে আছে, তাতে পুরো সংবাদ মাধ্যম কাঁপিয়ে দেওয়া যাবে। আপনি যত বড় নেতাই হন না কেন, সত্যের সামনে দাঁড়ানোর সাহস কোনোদিনও আপনার হবে না। মুখ থুবড়ে পড়ে যাবেন। তুর্যের অতি আক্রোশে গালি আসছে বারবার, যদিও গলার কাছে আসা মাত্রই জোরপূর্বক গিলে ফেলতে হচ্ছে। রাগ ধামাচাপা দিতে হচ্ছে। তার সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো প্রচারণা পণ্ড করে দিতে পারে। কাজেই সাবধানের মার নেই। দুর্জয় মঞ্চের পেছনে দাঁড়িয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। বড় ভাইয়ের প্রথম বউয়ের বিষয়ে সবটা জানলেও সাম্প্রতিক ঘটনাগুলো তার কাছে একেবারে নতুন। তার ভাই খুন করেছে, ধর্ষণ করেছে, এ মেনে নেওয়া যেন এক পাহাড় যন্ত্রণার বুকে ধারণ করা। সভার মানুষজনের মাঝে ততক্ষণে ফিসফাস শুরু হয়ে গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় মঞ্চে উঠলেন সাবেক নেতা আসাদুজ্জামান রাজু। তিনি গম্ভীর গলায় বললেন,
ভাই বোনেরা, এটা শান্তিপূর্ণ সভা, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। প্রশ্নকারী আপার সকল অভিযোগ ভিত্তিহীন। বিদ্রোহী দলের চাল হইব, বিভ্রান্তি সৃষ্টি করা এদের মূল কাজ। তালুকদার মশাই এই গ্রামের প্রাণ, আসেন আমরা সবাই মিলা ভোটে অংশ নেই, গ্রামের যোগ্য প্রার্থীর চেয়ারে বসাই। তালুকদার মশাই এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, মাইক হাতে নিয়ে দাবার চাল শেষ চাললেন। আমি জানি আমার তেঘুরিয়ার মানুষজন এত বোকা না যারা একজন অপরিচিত মানুষের কথায় আমার বিচার প্রথায় আঙুল তুলবে। আমি বা আমার ছেলে কেউই এই গ্রামের কারো ক্ষতি করি নাই, কোনোদিন করব না। সবসময় ভালো কাজ করার চেষ্টা করছি। এতিম মেয়েরে পুত্রবধূর মর্যাদা দিছি এই আমি তালুকদার। সবাই ভালো থাকবেন। আজকের সভা এখানেই সমাপ্ত। উঠোন জুড়ে এখন চাপা ফিসফাস চলছে। যারা ভয়ে এতদিন মুখে কুলু পেটেছিল তাদের গলার স্বরও আজ সুস্পষ্ট। অনেকে আবার চোখে সন্দেহ নিয়ে সভা ত্যাগ করলো। চারুলতা পেছনের উঠোন থেকে কিছুটা এগিয়ে এলো। মানুষের ভিড়ে খুঁজতে লাগলো সেই মহীয়সী নারীকে যার কণ্ঠ আজ রুখে দাঁড়িয়েছিল দুর্জয়ের অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেই তরুণীর লোকের ফাঁক গলে কখন যে চলে গিয়েছে তা কেউ জানে না। মঞ্চের পেছনে ঝুরিয়ে রাখা হয়েছে বিশাল বড় ব্যানার, সেখানে লেখা আছে আপনার ভোট আপনার শক্তি, তালুকদার মশাই আনবেন মুক্তি। এক চিলতে রোদ পড়েছে সেই ছন্দের উপর। তালুকদার মশাই মঞ্চ ছাড়ার আগে দুর্জয়কে বললেন, কালুকে বলিস ব্যানারটা যত্ন করে তুলে রাখতে। কয়েকদিন আগে স্বপন সিদ্দিকের 3টা পুকুর তালুকদার কিনে নিয়েছেন। পুকুর 3টির অবস্থান ঠিক তার বাড়ির পেছনে। চারুলতা বিকেলের সময়টুকু পুকুর পাড়ে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজও তার ব্যতিক্রম হলো না। পাড়ে বসে চারুলতা নিঃশব্দে মাছের খাবার ছড়িয়ে দিল। কোথা থেকে যেন একশা পোনা মাছ ছুটে এলো। পুকুরে শুরু হলো বুদবুদ। একটু দূরে হেমন্তের অপরূপ জলজ ফুলগুলো একাকী ভেসে বেড়াচ্ছে। সৌন্দর্যে বিমোহিত চারুলতা টেরই পায়নি কখন তার দেবর পেছনে এসে দাঁড়িয়েছে। ভেসে থাকা ফুলগুলো বুঝিয়ে আপনার অনেক পছন্দ হয়েছে। চারুলতা চমকে উঠল। পেছন ফিরে দুর্জয়কে এক পলক দেখেই চোখ ফিরিয়ে নিল। মুচকি এসে বলল, দুর্জয় সুযোগ পেলেই আর চোখে চারুলতার দিকে তাকিয়ে থাকে, প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করে। দুর্জয়ের মায়াভরা চাহনি চারুলতার দৃষ্টিগোচর হয়েছে বহুবার। ওই অক্ষিজোড়া অনুরাগের সহিত চারুলতার আপদমস্তক দর্শনে মগ্ন হয়েছে অগণিতবার। বলাই বাহুল্য চারুলতা অবগত। পুরুষের অবহেলার প্রণয়ের ভাষা নারীদের নিকট সহজেই বোধগম্য। ওই জলজ ফুলের নাম জানেন ভাবি? আগ্রহ ভরে শুধালো দুর্জয়। না, জলকুমো। গোটা হেমন্তেরা পুকুরে ভাসে আর আমার মতো একাকিত্বে ঘেরা মানুষদের মন ভালো করে দেয়। চারুলতা পুনরায় মৃদু হাসল। হাসিতেই যেন জবাবেরাও লুকোচুরি খেলছে। আজকে বুঝি আপনার মনটা বেশ ভালো, ফুরফুরে দেখাচ্ছে। আমার তো মনই নাই, ভালো মন্দ আসবে কই থিকা। চারুলতার কণ্ঠে বিষণ্ণতার আভাস পাওয়া গেল। বিষয়টি বুঝতে পেরে দুর্জয় মাথা চুলকে বলল, ভাবি আমি কি আপনাকে ফুলগুলো এনে দিব? ঘরের কোনায় মাঝারি সাইজের কোনো ড্রামে রেখে দিবেন, সুন্দর লাগবে। চারুলতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখন পুকুরে নেমে আমার জলকুমো আয়না দিবেন? দুর্জয় মুখে ভেজা হাসি ফুটিয়ে রাখলো। পা পুকুরের ঠান্ডা পানিতে ডুবিয়ে বলল, আপনাদের বিবাহ উপলক্ষে কোনো উপহার আনতে পারিনি, ফুলটা না হয় উপহার হিসেবে রেখে দিন। দুর্জয় চারুলতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পানিতে ডুব দিল। জলকুমোর দিকে দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো। ফুলটা হাতে পাওয়ার পর হাত উঁচিয়ে চারুলতাকে দেখালো, চিৎকার করে বলল, ভাবি আপনার উপহার। দুর্জয় পুকুরের মাঝখানে ভাসমান অবস্থাতেই লক্ষ্য করলো চারুলতা হাসছে। হেমন্তের বাতাসে যেমন কাশফুলেরা খেলা করে ঠিক তেমনি খেলা করছে তার কেশ। সে হাসির মায়ায় পড়ে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। সে হাসি চুরি করেছে কোন পাষাণ হৃদয়েরা। দুর্জয় আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আকাশ, তুমি উত্তর দাও, তোমার বিশালতা, তোমার উদারতার এক ভাগও কেন কিছু মানুষের মাঝে নেই? চারুলতা এখনও হাসছে। পাড়ে ফিরে যেতে যেতেই দুর্জয়ের মস্তিষ্ক খসখস করে লিখে ফেলল 4টি লাইন। জলকুমোর মধু স্নিগ্ধ তুই, শীতল হাওয়ায় পরশ, সিদ্ধির স্থানে বেদনা ছুঁই, মক্ষ যাত্রার তরস। ফুলগুলো হাতে পেয়ে চারুলতা আনন্দে চমকাতে লাগলো। দুর্জয় চারুলতার পাশে বসে জিজ্ঞেস করলো, খুশি হয়েছেন ভাবি? চারুলতা মাথা ঝাঁকালো। দুজনের মধ্যে হঠাৎ অপরিচিত নিঃশব্দ মুহূর্ত নেমে এলো। সেই মুহূর্তের তোয়াক্কা না করে দুর্জয় নিজের মাঝে বেশ সাহস জুগিয়ে বলে উঠল, ভাবি আমি সবসময় আপনার পাশে আছি। ধরুন একজন ভালো বন্ধুর মতো। বন্ধুর কাছে সুখ দুঃখ কষ্ট সব অনুভূতিই বলা যায়, জানেন তো। আপনার একা বোধ হলেই আমাকে অবশ্যই স্মরণ করবেন, কেমন? চারুলতা এই প্রশ্নের উত্তর দিল না। ভ্রু কুঁচকে ভাব শুধালো, গায়ের জামা বদলাবেন না? এ বাতাস কিন্তু খুব খারাপ, হিমালয় পর্বত থেকে আসে, ঠান্ডা লাগা যাইব। দুর্জয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ বিষয়ে আপনি কিভাবে জানেন?
চারুলতা পুকুরের জলে পা দিয়ে জলকেলি করতে করতে বলল, স্কুলের আপা পড়াইছিল, আপনি এখন যান, ঘরে গিয়া জামা বদলান। দুর্জয় মুচকি হেসে সেই স্থান ত্যাগ করলো। চারুলতা হাতের ফুলগুলোর দিকে পলকহীন তাকিয়ে রইল ক্ষণিককাল। সে জানে দুর্জয়ের এই অনুভূতি শুধুমাত্র বন্ধুত্বের নয়। হেমন্তের সন্ধ্যা নামছে ধীরে ধীরে, গোধূলি লুকোচুরি খেলে যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। সুনামগঞ্জ সদরের হাটে লোকজন এখনো গিজ গিজ করছে। সারি সারি ঠেলা গাড়িতে অযত্নে পড়ে আছে সকালের তাজা সবজি। মাছ মাংসের কাঁচা গন্ধে মাছিগুলো হন্যে হয়ে ভনভন করছে। নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অন্য হাওর গ্রামের মানুষ। তবে শহরে এ দৃশ্য অচেনা নয়। দুর্জয় বেশ কিছুক্ষণ হলো হাটে ঘোরাঘুরি করছে। তালুকদার মশাই পাশের এক টঙে বসে আলাপ আলোচনায় মহা ব্যস্ত। সকালে সভায় ঘটে যাওয়া কাণ্ডে দুর্জয়ের মেজাজ ক্ষণে ক্ষণে তিরিক্ষি হলেও বুকের ভেতরে মাঝে মধ্যে হিমশীতল হাওয়া বইছে। এর কারণ হতে পারে চারুলতা শত শত লোকের ভিড়ে থেকেও অজ্ঞাত কারণে তাকে মনে করছে খুব। কোলে তুলে নেবার পর তার চারুলতার বিস্মিত চোখ জোড়া দুর্জয় ভোলেনি। ঠোঁট বাঁকিয়ে সেই মৃদু হাসি তির্যক নাকি ব্যঙ্গ নাকি প্রশ্রয়ের কে জানে। টং থেকে একটু সামনে এগোতে একটি ছোট দোকান চোখে পড়ল। দোকানে ঝোলানো আছে ছোট ছোট মেয়েলি গয়না, কাচের চুড়ি, টিকনি, গলার মালা, কানের দুল ইত্যাদি। দুর্জয়ের চোখ আটকে গেল চকচকে একজোড়া নূপুরে। বুক ধুকফুক করছে তার। কোনোদিন এসব কিনেনি সে, তার ব্যক্তিত্বের সাথেও যায় না। তবে চারুলতার ছোট্ট পা দুটিতে নূপুর জোড়া ভারী মানাবে। কিনবে নাকি কিনবে না এই দোলাচলে অনেকটা সময় পেরিয়ে গেল। দুর্জয়ের উপস্থিতিতে নারী ক্রেতারাও দোকান এড়িয়ে চলছে। এতে দোকানদার বিরক্ত হয়ে শুধালো, ভাই কিছু কিনবেন? দুর্জয় আর চোখে একবার তালুকদার মশাইয়ের দিকে তাকিয়ে আশ্বস্ত হলো, না, তিনি এখনও আলাপচারিতায় ব্যস্তই আছেন। এরপর সে নূপুর জোড়া দেখিয়ে বলল, দাম কত? 25 টাকা ভাই সাহেব, বাদামি প্যাকেটে ভইরা দেন। দোকানি মুচকি এসে নূপুর জোড়া প্যাকেটে ভরল। দুর্জয় প্যাকেটটি হাতে নিয়ে চুপচাপ পকেটে ভরল। হাবভাব দেখে মনে হচ্ছে যেন সে চুরি করেছে। বাড়ি ফিরে দুর্জয় নিজ ঘরে ঢুকলো। চারুলতা মাটিতে পিঁড়িতে বসে হারিকেনের আলোয় আলতা পড়ছিল। দুর্জয়ের আগমন তার কাজে ব্যাঘাত ঘটালো। সে চটজলদি পিঁড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। দুর্জয় বিরক্ত হয়ে বলল, উঠে দাঁড়ালি কেন? চারুলতা এই প্রশ্নের কোনো জবাব দিল না। সে নিঃশব্দে দুর্জয়ের কাছ থেকে পালাতে চাইছে। পিঁড়িতে বস। চারুলতা পিঁড়িতে বসলো না। সে যথেষ্ট আশ্চর্যজনিত। দুর্জয় এবার ধমকে উঠল, কথা কানে যায় না মাগি, বলতেছি বয়। চারুলতা এবার বাধ্যমের মতো আগের স্থানে বসলো। দুর্জয় পকেটে হাত দিয়ে বাদামি প্যাকেটটা বের করে চারুলতার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ তো পায়া ঠিকঠাক মতো হয় কিনা। চারুলতা প্যাকেট খুলে হতভম্ব হয়ে গেল। নূপুর? সে জিজ্ঞেস করলো, এটা কিসের জন্য? তোর পায়ে সবসময় পইড়া থাকার জন্য। চারুলতা কয়েক মুহূর্ত চুপ করে রইল। চোখে বিস্ময়ের পর বিস্ময় জমছে। এই লোকটা তার জন্য উপহার এনেছে। তাকায়া তাকায়া চেহারায় দেখবি নাকি নূপুরগুলো পইলা দেখবি লাগে নাকি? ঘটনার আকস্মিকতায় চারুলতার মস্তিষ্ক জমে গেছে। সে কী করবে বোধগম্য হচ্ছিল না। দুর্জয় বিষয়টি কিছুটা আঁচ করতে পারল বলেই হয়তো নিজে নিচু হয়ে চারুলতার ডান পায়ে নূপুরটা পরিয়ে দিল, তারপর বাম পায়ে। এরপর কঠিন গলায় বলল, তোরে নূপুর কিনা দিছি যাতে বেশি হাঁটাচলা না করস তুই। চলতে গেলেই শব্দ হইব, আমি টের পামু। সেদিন রাতেও কইছি পা দুটারে বিশ্রাম দে, তাও সারাদিন টরটর করে হাঁটোস। সোনালতার দেয়া নূপুরটি সেদিন ভেঙে গিয়েছিল লাঠির আঘাতে। দুর্জয় কি অনুশোচনায় দগ্ধ হয়ে নূপুর কিনে এনেছে? চারুলতাও উঠে দাঁড়ালো। দু পায়ে বাঁধা নূপুর থেকে ক্ষীণ শব্দ বেজে উঠল, ঝুমুর ঝুমুর। দুর্জয় তার স্বভাব মতো মদের বোতল খোলার প্রস্তুতি নিচ্ছিল। চারুলতা তখন নূপুরের দিকে তাকিয়ে মৃদু হাসছে। হাসিটা বিদ্রুপের নয়, কষ্টেরও নয়, যেন অনেকদিন পরে কেউ এক চিলতে মায়া ছুড়ে দিয়েছে তার দিকে। চারুলতা বিছানায় গা এলিয়ে দিল। দুর্জয়ের পিঠের দিকে নাকি কিছু নিচু গলায় জিজ্ঞেস করলো, এই উপহারের কারণ কি শুধুমাত্র নজরদারি? দুর্জয়ের চারুলতার প্রশ্নে বিরক্ত হলো। এ মানুষেরা তো প্রশ্ন থাকবে কেন? তবুও সে উত্তর দিল, নজরদারি ছাড়া আর কি হব? চারুলতা পুনরায় হাসলো, বলল, কিছু না। এরপর সে অন্যদিকে ফিরল। চোখ ভিজে উঠেছে তার। চারুলতার জানে এই পুরুষ কখনো বদলাবে না। তবে কেন এই অন্ধকারে ছিটে ফোটা অনুভূতির বিচরণ?
দুর্জয়ের তিরিক্ষে মেজাজ আরও চটে আছে আজ। সকালে গ্রামের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। শেষ পোস্টারটি কাঁচা বাজারের দোকানের সামনে সেটে দিতেই শুরু হলো বৃষ্টি। যেন তেন বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তার দুধারে মুহূর্তেই জল জমে গেল। কিছু পোস্টারও বৃষ্টির ধেয়ে আসা সূচালো ফোঁটায় নষ্ট হয়ে গেল। নির্বাচনী প্রচারণার জন্য মাইকিংয়ের কাজ শুরু হয়েছে 2 দিন হলো। বিরতিহীন মাইকে বাজছে একই সুর, একই লাইন। আপনার ভোট আপনার শক্তি, তালুকদার মশাই আনবেন মুক্তি। তালুকদার মশাইকে ভোট দিন, আসবে গ্রামের সুদিন। এদিকে ভোরের আরও ফুটতে না ফুটতেই তালুকদার বাড়িতে আত্মীয়দের সমাগম। অনির্দিষ্টকালের জন্য গাড়টি বোচকা নিয়ে হাজির হয়েছেন দুর্জয়ের চাচা, তালুকদার মশাইয়ের ছোট ভাই, সঙ্গে তার স্ত্রী, ছেলে আর পুত্রবধূ। ভাগ্যিস বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, নয়তো তারও পদধ্বনি শোনা যেত। এছাড়াও ছোট ফুফি তাজমহল বেগম এসেছেন, মধ্যবয়সী, কথা স্ফুলিঙ্গের ন্যায় প্রখর। তার ছোট মেয়ে রূপা সদ্য এসএসসি পাশ করেছে, স্বভাবে বেশ শান্ত, তবে চোখ দুটো বড় চঞ্চল। গ্রামের ভাবিদের যাতায়াতও বেড়েছে। স্বপনের বউ মমতা প্রায় রোজই চলে আসেন। পাশের বাড়ির দীপা আপা এমনি লজ্জাপতির মতো নিজেকে কুটিয়ে রাখা নিরুভাবেও রান্নাঘরে এসে বসে থাকেন। গালে পান রেখে গপ্প জুড়ে দেন, হাতে হাতে রান্নার সামগ্রী এগিয়ে দেন। তালুকদার বাড়ির সঙ্গে সম্পর্কটা আঁটোসাঁটো করে রাখছেন সবাই। প্রায় প্রতিদিনই দুপুরের বিশাল আয়োজন করে চলছে রান্নাবান্না। খাসির মাংস, গরুর মাংস, বড় বড় রুই মাছ, ডাল, কয়েক পদের ভর্তা। জোহরের আজানের পর থেকেই থালায় থালায় খাবার সাজিয়ে পরিবেশন করতে হয় বাড়ির মেয়ে ছেলেদের। ভোট পেতে হলে ভোটারদের খুশি রাখতে হবে, আর গরিবের পেটে দুদানা ভালো খাবার জুটলেই তো তারা মহা খুশি। একদিনে চারুলতা তালুকদার বাড়ির রান্নাঘরের মধ্যবনী হয়ে উঠেছে। হেসেল থেকে ডালনা ক্রান ছড়ানোর আগেই তার হাত ব্যস্ত হয়ে যায় মরিচ অথবা পেঁয়াজ কাটার কাজে। ঘোমটায় চুল ঢেকে রাখলেও তার চেহারার অভিব্যক্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান। ঘরমাক্ত মুখে কেবলই নিঃশব্দে কাজ করে যায় সে। বাজার থেকে ফিরে বারান্দায় বসে বিড়ি টানছিল দুর্জয়। বসার ভঙ্গিমাও বেশ আলিশান, পা দুটো লম্বা করে এক পায়ের পাতার সাথে অন্য পা জড়িয়ে বসা। দুর্জয়ের পাশে বসে আছে দুর্জয় তার চাচাতো ভাই ফাহিম। চাচা যে ভোটে দাঁড়াবেন তা কিন্তু আব্বা তার ভাব দেখে আগেই ধরে ফেলছিল। চাচা নিজের থেকে কিছু বলেন নাই দেখে আব্বাও আর খোঁচায় নাই। তোমারও কোনো একটা পদে দাঁড়ানো উচিত ছিল দুর্জয় ভাই। বিড়ির ধোয়া ছেড়ে বলল ফাহিম। আমি যদি কোনো পদে দাঁড়াই তাইলে রাস্তার আগাছা পরিষ্কার কে করবে? আব্বার তো সেই বয়স আর নাই যে প্রচারণার আগাছা পরিষ্কার কাজ একসাথে করবে। বুঝোস না এই ব্যাপারটা? তা তুমি ভুল বলো নাই ভাই, চাচার বাম হাতি তো তুমি। ছোটবেলা থেকে নিজের মতো করে গড়ে তুলেছে তোমারে। চাচার মৃত্যুর পর তুমিই তার চেয়ারে বসবা। দুর্জয়ের তো মনে হয় না এসব বিষয়ে আগ্রহ আছে। দুর্জয় অন্যদিকে তাকিয়ে সলজ্জ জবাব দিল, না, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তবে গ্রামে একটা আধুনিক বিদ্যালয় করার ইচ্ছা আছে। সর্বোচ্চ চেষ্টা করব নিজের এই ইচ্ছেটা পূরণ করার। ছোট ভাইয়ের প্রতিটি কথাই শ্রবণগোচর হয় দুর্জয়ের, তবে তার চোখ জ্বলে যায় দুর্জয় যেদিকে তাকিয়ে আছে ঠিক সেদিকে। রান্নাঘরের বাঁকানো দরজার পাশ ঘেঁষে বসে আসে চারুলতা। ঘোমটা খসে গেছে, হয়তো মনের অজান্তেই। জড়িয়ে রাখা আঁচল সরে গিয়ে উন্মুক্ত হয়ে গেছে মেদহীন সুগঠিত পিঠ। বৃষ্টির ছিটে ফোটা মুক্তোর দানার মতো লেগে আছে সেখানে। ফাহিম দুর্জয়ের হাত থেকে বিড়ি নিয়ে বলল, সে না হয় করলি, উন্নয়ন তো কিছু করা লাগবেই। আশানুরূপ ফল না পাইলে লোকজন নেতাদের মানুষ হিসেবে গণ্য করে না। এ যুগের মানুষদের এটাই বিশাল বড় সমস্যা। দুর্জয় কথার মাঝখানে চট করে উঠে দাঁড়ালো, মনে মনে খিস্তি করছে অবিরত। যদিও তার বিকম্পিত দেহ কারো দৃষ্টিগোচর হলো না। এ ভাই, কই যাও? কপাল উঁচে শুধালো ফাহিম। দুর্জয় জবাব দিল না। উঠোন ভিজে স্যাঁতস্যাঁতে, বেশ পিচ্ছিল। বুঝে শুনে না হাঁটলে পড়ে যাওয়ার ঝুঁকি আছে বইকি। তবে ওদিকে মনোনিবেশের সময় কোথায় দুর্জয়ের? ভেজা উঠোনের তোয়াক্কা না করে আগুনের ফুলকির মতো এক পলকে রান্নাঘরের দুয়ারের সামনে গিয়ে পৌঁছালো সে। চারুলতা বজ্রকণ্ঠে শুনে চমকে উঠল চারুলতা। পেছনে মুখ ঘুরিয়ে তাকালো। জি, আমার সাথে একটু আয় তো, কথা আছে। মাজেদার সাথে চোকাচোকি হলো চারুলতার। ইশারায় তাকে যেতে বলল সে। রান্নাঘরে উপস্থিত ভাবিরা মুচকি মুচকি হাসছে। সে হাসিটা দুষ্টুমি মেশানো। ঝড় বাদলের দিন রান্নাঘর থেকে বউকে এভাবে ডেকে নিয়ে যাওয়ার পেছনে কারণ তো রয়েছে নাকি? মমতা সাবধানে ফিসফিস করে বলল, তালুকদার সাহেবের বড় ছেলে দেখি বড় রসিক মানুষ। দীপা আপার প্রতিক্রিয়া উপেক্ষাপূর্ণ। এই বয়সে সে কচি বউ কপালে জুটলে ভীমরতিতে ধরবেই।
দেখেন কয়দিন টিকে, আগেরটারে তো মাইরাই ফেলছে, এটারেও যেন কবে ফাঁসির দড়িতে ঝুলাই দেয়। নিরুভাবে নিমজ্জিত গলায় বলল, আহ কি শুরু করলেন আপনারা, মাঝে দাব্বা শুনতে পাবে। রান্নাঘরের ফিস থেমে গেল। দুর্জয়ের শক্ত হাটের মুঠো ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টায় ক্ষণিককার কাটল চারুলতার। তাকে একরকম ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বাড়ির পেছনের আঙিনায়। কাঞ্চন গাছের নিচে বৃষ্টির ক্ষিপ্রতা কম। চারুলতাকে গাছের নিচে দাঁড় করানো মাত্রই দুর্জয়ের হাত উঠে আসে অগ্নিদগ্ধ ভঙ্গিতে। আকাশ কাঁপানো ধ্বনি ছড়িয়ে পড়ে চতুর্দিকে। চারুলতার গাল লাল হয়ে যায় মুহূর্তেই। কাজ করার সময় শরীরের কাপড় কই থাকে, লোকজনের শরীর দেখাইয়া বেড়াইতে খুব মন চায়। ঘটনার আকস্মিকতায় চারুলতা হতচকিত। দুর্জয়ের অক্ষিজোড়া ঈর্ষার আগুনে দগ্ধ প্রায়। অন্য কোনো পুরুষ চোখ দিয়ে গিলে নিচ্ছিল চারুলতার নাজুক শরীর। এ মেনে নেওয়া অসম্ভব। চারুলতা পাথরের মতো দাঁড়িয়ে রইল, অন্তর কেঁপে উঠছে বারবার। দুর্জয় থমথমে গলায় বলল, তালুকদার বাড়ির বড় বউ তুই, কিভাবে চলাফেরা করবি সেটা বুঝোস না? শরীর দেখায়া বেড়াইলে খানকি ছাড়া মানুষ অন্য কিছু বলবো? চারুলতা মাথা নিচু করল, ঠোঁট কাঁপছে সামান্য। আকাশে জমাট বাঁধা কালো মেঘেদের মতো এক টুকরো সাহস জমল তার মনে। রুড়ো গলায় বলল, যে স্বামী তার বউরে কথায় কথায় নষ্ট ভাষায় গালি দেয়, তারে বাইরের মানুষ আর কতটাই সম্মান করবে? সম্মান পাওয়ার জন্য তালুকদার বাড়ির বউ হওয়া লাগে না, ভাগ্যবতী হওয়া লাগে। আমি ভাগ্যবতী না। চারুলতার কথাগুলো যেন বজ্রের মতো আঘাত হানল দুর্জয়ের বুকে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে। দেখল চারুলতার দুচোখ বেয়ে গল গল করে বইছে অশ্রুস্রোত। তীব্র বর্ষণের মাঝেও তা পৃথক করা অসম্ভব। দুর্জয় ক্ষণিককাল সময় নিল চারুলতার আক্ষেপের বোঝা থেকে নিষ্পত্তি পেতে। আঘাতের রেশ থেকে যদিও মুক্তি পেল না সে, তবুও কণ্ঠে একই গাম্ভীর্যতা ধরে রেখে বলল, এসব নাটকের ডায়লগ আমার সামনে ভবিষ্যৎ আর দিবি না। জ্যান্ত কবর দিমু। কাপড় দিয়ে সুন্দর করে শরীর পেঁচাইয়া কাজ করবি, একটা লোমও যেন দেখা না যায়। চারুলতা মাথা ঝাঁকালো। এখন যা, চুপচাপ গিয়া কাজ কর। চারুলতা দুপা আগাতেই পুনরায় দুর্জয় ডাকলো। এবার কণ্ঠস্বর কিছুটা স্বাভাবিক শোনালো। শাড়িটা বদলাইয়া যা, ভিজা চুপচুপাই হইয়া গেছে, ঠান্ডা লাগবো। চারুলতা হ্যাঁ সুটুক মাথা নেড়ে শাড়ি পাল্টাতে ঘরে গেল। দুর্জয় চারুলতার প্রস্থানের পথে চেয়ে রইল। তাকে সে ভালোবাসে না হেতু অন্য কেউ চারুলতার দিকে তাকালে বুকে এমন তোলপাল শুরু হয় কেন? তাকে দেখার অধিকার যেন কেবল তারই। অনুভূতিগুলো বেইমান হয়, একজন মানুষের ব্যক্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে, নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা রাখে। ছোটবেলা থেকে মায়ের উপর বাবার জুলুম দেখতে দেখতে দুর্জয় ধরেই নিয়েছিল নারীদের সহিত এমন ব্যবহার জগতের নিয়ম। তাদের জন্ম শুধুমাত্র পুরুষদের আরাধনা করবার জন্য। বংশে একজন নর প্রসবের দায়ভারও একজন নারীর উপরই বর্তায়। এই প্রথার বাইরে কোনো নারীর পদধূলি পড়লতে সে অপায়া। আর তাদের প্রতি বাড়ির পুরুষদের আচরণ হবে নিরেট, অনমনীয়। খুন করলেও তা দোষের না। চারুলতার জন্য ইতিমধ্যে দুর্জয়ের অস্মিতা নড়বড়ে। যত দিন যাচ্ছে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে উদ্বেগ মরণ ব্যাধির মতো জাপটে ধরছে তাকে। আয়ুর প্রায় অর্ধেকটা বছর পেরিয়ে গেছে। নিজ বয়সের চেয়ে অর্ধবয়স্ক কোনো কিশোরীর মোহে মরণ ব্যাধিকে সমাদরে গ্রহণ করা দুর্জয়ের সাজে না। পরিত্রাণ চায় সে, আর এই পরিত্রাণের উৎস হতে পারে কলি। লালসায় ক্ষুধা মিটে, আর ক্ষুধা মিটলে বুকে যাওয়া অস্থির মন অস্থির হতে বাধ্য। দুর্জয় ভিজে জবজবে হয়ে ঘরে ঢুকলো। জামা কাপড় পাল্টে পুনরায় বারান্দায় এসে আড্ডায় যুক্ত হলো। বল ফাহিম, কি যেন বলতেছিলি তখন? শত কথার মাঝেও রান্নাঘরের দিকেই বারবার নজর ফিরে যাচ্ছিল দুর্জয়ের। শাড়ির আঁচলটা পুনরায় সরে গেল কি না। মাঝ দুপুরে তালুকদার বাড়ির চৌকাঠে পা ফেললেন ঢাকার প্রভাবশালী নেতা সাইফুর চৌধুরী। মাঝ বয়সী, মোটা গলায় সোনালি চেইন, চোখে গাঢ় চশমা, ঠোঁটে ফিকে হাসি। সাথে এসেছে তার দুজন দেহরক্ষী। তালুকদার মশাই আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। দুই ছেলের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর শুরু হলো এক ঘন কালো অধ্যায় নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা। সোফার রাজকীয় ভঙ্গিতে বসে সাইফুল বললেন, তালুকদার মশাই, আপনার কাজটা তো হইয়া যাবে, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আপনার কাজ হইয়া যাওয়ার পর আমার কাজটা ঠিকমতো হবে তো? গাদ্দারি কিন্তু আমার পছন্দ না। তালুকদার মশাই মৃদু হাসলেন, পান মুখে পুরে জবাব দিলেন, তালুকদার কখনো বেইমানি করে না সাইফুর ভাই। আমি এক জবানের মানুষ। স্বয়ং খোদা নিজের কাছে ডাক না দিলে আপনার কাজ হবে, সুষ্ঠুভাবেই হবে। সাইফুর পকেট থেকে একটু নকশা বের করলো, টেবিলের উপর রেখে বলল, প্রজেক্ট রজনীগন্ধা। ছবি, মানচিত্র, তারিখ, ভারতে ট্রানজিট পয়েন্ট সব কিছু রয়েছে রংসাদিতে। কি বুঝলেন তালুকদার সাহেব? তালুকদার মশাই খানিকক্ষণ চুপ করে রইলেন। এরপর পান চিবোতে চিবোতে বললেন, বুঝলাম তো সবই, তাই একটু ঝুঁকি আছে এই কাজে।
আলাপচারিতার ফাঁকে মাজেদা 2 কাপ চা দিয়ে গেল। সেই চায়ের কাপে আয়েশ করে চুমুক দিয়ে সাইফুল বললেন, যতদূর জানি পুলিশ আপনাকে মান্য করে, 2 ঝামেলা সামলায় নেবেন। প্রয়োজনে নোটের বান্ডেল না হয় আর একটু মোটা করলাম, কাজ হয়ে যাবে। ভারতের বর্ডার পর্যন্ত আমি আগায় দিব, সমস্যা নাই। এরপরে কি হইব বাকিটা আমার লোক দেখবে। বর্ডার থেকে ট্রলি করে ডিরেক্ট গন্তব্যে। আপনার শুধু আরও কয়েকটা ঘাট তৈরি করে দিতে হবে, ব্যাস। তালুকদার এবার ধোয়া টানলেন সিঙ্গার থেকে। ঠিক আছে, ঘাট 3টা হইব, একটা রামনগর হাইওয়ে, একটা নলছিটা পারে, একটা শুনশান চরে। নির্বাচনের ঝামেলা মিটুক, বাকিটা আমি দেখা নিব। নেতা বেশ জোর দিয়ে বললেন, ঝামেলার কিছুই নাই, আমি তো বললাম আপনি জিতবেন। আরে তালুকদার মশাই, লোকজন টাকা খাওয়ার জন্য বসে থাকে, তাদের থলে ভারী করবেন, সব ম্যানেজ হয়ে যাবে, এটাই পলিটিক্স। আপনি বরং ঘাটের কাজটা নিয়ে ভাবুন। তালুকদার সাহেব বিজ্ঞ ব্যক্তির ন্যায় মাথা ছাকালেন। সারাদিন খেটে পিঠে বড্ড ক্লান্ত আজ চারুলতা। এই তো ক্ষণিককাল আগে ফুপু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিল, চুলে বিলি কেটে দিল, পান বানিয়ে দিল। এরপর আবার সঙ্গ দিতে হয়েছে কথার আসরে। চারুলতা ভেবেছিল আর তাজমহল বেগম 14 গোষ্ঠীর ইচ্ছা শুনিয়ে তবেই ছুটি দেবে তাকে। চারুলতাও সমীহ করে বলেই ইচ্ছার বিরুদ্ধে শুনছিল সেসব কথা। ভাগ্যক্রমের মাজেদা এসে দাঁড়ায় দুয়ারের সামনে। এ কি আপা, চারুলতাকে এখনও সারেন নাই? তুর্যয় রাগ করবো, বউরে ছাড়া 1 ফোঁটা ঘুম যদি হয় ওর। বউ তুই যা, ঘরে যা। তাজমহল বেগম ভেঙচি কেটে বললেন, সে কি রে, তুর্যয় এবার কবে থেকে বউ পাগল হইল? এই স্যারের কাছে না সেরি মানেই 2 চক্ষের বিষ। মাজেদা প্রফুল্ল চিত্তে বলল, সবই আল্লাহর কুদরত, কখনকার মাঝে প্রেম ভালোবাসায় উদয় কইরা দেন তিনি ভালো জানেন। দেখিস আবার প্রথম বইয়ের মতো এটার জন্য যেন কবর খোলা না লাগে। কথাগুলো বেশ রসিয়ে বললেন তাজমহল বেগম। মাজেদা শব্দা শুনেও না শোনার ভান করে রইলেন। কথাগুলো ধারালো চাকুর ন্যায় চারুলতার অন্তর ক্ষতবিক্ষত করে ফেললেও সে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। তুর্যয় সেখানে নেই। মদের বোতল টেবিলের উপরে একইভাবে সাজানো হয়ে রয়েছে। কাজের বদৌলতে পুরো বাড়ি ঘুরে ফিরেছে চারুলতা, কিন্তু তুর্যয়কে সন্ধ্যা থেকেই তার চোখে পড়েনি। চারুলতা হারিকেনের আলো কমিয়ে বিছানার গায়ে এড়িয়ে দিল। আচমকা তার মন দুলে উঠল, এত রাতে তুর্যয় কোথায় যেতে পারে সে জানে। মুহূর্তেই চোখজোড়া ভিজে উঠল তার। স্বামী পশুর ন্যায় নিকৃষ্ট হলেও তাকে অন্য নারীর সাথে ভাগ করে নেওয়া বুঝি এতটাই কষ্টের? এই বেদনায় পড়তে বোধহয় স্ত্রী হওয়াটাই মুখ্য, নয়তো স্বামী সোহাগ থেকে বঞ্চিত চারুলতাও কেন দগ্ধ হচ্ছে ইন্ধনে? মনে মনে শুধালো চারুলতা। উত্তর মিলল না। চোখের কোনায় জল নেই, কান্ত শীর্ণ শরীর পাড়ি জমালো গভীর নিদ্রায়। কলি পরনের শাড়ি আর এলোমেলো চুপ ঠিক করে নিল। তার ছোট্ট কুটিরের ভাঙা জানালা ভেদ করে আসা বাতাসের ঝলক ভরে দিল রাতের দ্বীপটি প্রহর চলছে। তুর্য আর্থশো অবস্থায় মদের গ্লাস হাতে নিল। প্রথম চুমুকের সাথে সাথেই মেজাজ গেল বিগড়ে। অতি সুলভ মদের মেকি স্বাদ যথার্থ বটে। এই বস্তির মানুষদের উচ্চমূল্যে মদ কেনার স্বাদ ঠিকই। তুর্যের বিরূপ প্রতিক্রিয়া কলি দৃষ্টি এলালো না। স্বাদ ভালো লাগে নাই? কলি মৃদুস্বরে শুধালো, তোর স্বাদ সবসময় 100তে 100। এই জন্যই তুই তুর্যয় তারকদারের খাস রাতের রানী। কথাগুলো বলে বেশ উচ্চ শব্দে হেসে উঠল তুর্যয়। কলি চৌকির নিচ থেকে একটু ঝুড়ি বের করলো, তাতে সস্তা বিড়ি রাখা। একটি বিড়ি ঠোঁটে নিয়ে দিয়ে আসলে দিয়ে জ্বালালো। জানালার পর্দাগুলো সরিয়ে দিল। ঘরে কেমন যেন ভ্যাপসা গন্ধ। মুক্ত বাতাসের প্রভাবে যদি এই গন্ধ কিছুটা কমে। কলির এই ঘরটি দাঁড়িয়ে আছে বস্তির একদম শেষ মাথায়, নোংরা আর কলুষিত গলির ঠিক ভেতরে। এই বস্তির ফিকে আলোয় সুসজ্জিত মেয়েগুলো রাতের পর রাত জেগে থাকে, অপেক্ষা করে খদ্দেরের। দেহ এদের রোজগারের পন্থা। কেউ এসেছে স্বেচ্ছায়, কেউ বা পরিস্থিতির শিকার। কলি তুর্যের পাশে গিয়ে বসল। নিঃশব্দে বিড়িতে দীর্ঘ টান দিয়ে বলল, আমি তো ভাবছি তুই আর কোনোদিন আসবি না। যেভাবে হাওয়া হইয়া গেছিলি, হাওয়া হইয়া কই আর যামো, ঘুইরা ফিরা তোর কাছেই তো আসমো। তাই নাকি? প্রত্যুত্তরে তুর্যয় হেসে মদের গ্লাসে মনোনিবেশ করল। কলি আর চোখে তুর্যয়ের দিকে তাকিয়ে বলল, বউ কেমন আছে তোর? ওর নাম মুখে আনিস না। আরাম কইরা মদ খাইতেছিলাম, দিল্লি মেজাজ নষ্ট কইরা। তুর্যয়ের চোখে মুখে বিরক্তি সুস্পষ্ট। কলি তাচ্ছিল্য ভরে হাসল। ঠোঁটের কোণে কাটা দাগ, কাঁচা রক্ত বের হচ্ছে সেই স্থান থেকে। এই কারুকাজের মালিক তুর্যয়। আঁচল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে কলি বলল, তুই এতদিন পর আমার কাছে কেন আসলি তা কিন্তু আমি বুঝতাছি। মায়া মানুষ পোলাগো চেহারা দেখাই বইলা দিতে পারে মনে কি চলে। তুর্যের বিরক্তি এবার রাগে বদলে গেল। জোরালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখা কি বুঝছো শুনি?
কলি তুর্যার মাথার চুলে আঙুল চালিয়ে বলল, বউয়ের প্রতি উথাল পাথাল পিরিত তোর চোখে পরিষ্কার দেখা যাইতাছে বাবু সাহেব। তুর্জয় চট করে চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো, হ্যাচকা টানে কলিকেও দাঁড় করালো। চুলের গোছা শক্ত করে মুঠোয় ভরে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, চুপ কর। তুর্জয় তালুকদার কোনোদিন কোনো মাগিরে ভালোবাসে নাই, ভবিষ্যতেও বাসবে না। আরেকদিন এ জাতীয় কথা বলবি তোর জানে মেরে ফেলবো। কলি হাসি মুখে ঠায় দাঁড়িয়ে রইল। তুর্জয়ের তপ্ত নিঃশ্বাসে পড়ছে তার ওষ্ঠযুগল। তুর্জয় আর সময় নষ্ট করলো না, রূঢ়ভাবে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল কলিকে। ঠোঁটে ঠোঁট চেপে বলল, আর কোনোদিন তোর মুখে যেন ওর নাম না শুনি। কলি শক্ত করে জড়িয়ে ধরলো তুর্জয়কে, তার চুলগুলোকে মুষ্টিবদ্ধ করলো আঙুলের ফাঁকে, নিজের আরও আবেদনময়ী করে তোলার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কলি বেশ বুঝতে পারছে তুর্জয় চেষ্টা করছে পালিয়ে বেড়াতে। তালুকদার বাড়ির বড় ছেলে অনুভূতির বেড়াজালে আটকাতে চায় না। নারীর প্রতি আনুগত্য বা অনুরাগ এ বাড়ির প্রথার বাইরে। তুর্জয়ের প্রয়োজন অজুহাত, সাময়িক মনোযোগ বিক্ষিপ্তের রসদ। কলি শুধুমাত্র সেই রসদ হিসেবে কাজ করছে। তুর্জয় যখন বাড়ি ফিরল তখন ভোরের আকাশে রূপলি চাঁদ নিমজ্জিত, প্রায় পূর্ব দিকে রক্তবর্ণে রঞ্জিত। তালুকদার বাড়ির প্রতিটি ঘরের হারিকেন প্রায় নিভু নিভু অবহেলায় ঝুলছে। তুর্জয় দরজা ঠেলে ঘরে ঢুকল। চারুলতা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। শব্দের তীব্রতা তাড়িয়ে বেড়াচ্ছে নীরবতাকে। নিজের দম্ভের কাছে হেরে চারুলতার গা ঘেঁষে শুয়ে পড়ল তুর্জয়। চারুলতার শরীরের স্পর্শে অন্যরকম আসক্তি অনুভব করল সে। 30 বছরের সময়কালে প্রথমবার কল্লির সাথে রাত কাটানো নিয়ে অনুতাপে ভুগতে লাগতো তুর্জয়। কাম, লালসা আর অনুরাগের পার্থক্য বুঝতে আজ রাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রক্তমাংসে গড়া বকে যাওয়া মানুষেরা অন্যদের তুলনায় উপলব্ধির ক্ষেত্রে মন্থর। অন্যদিনের মতো আজও তালুকদার বাড়ির উঠোনে লোকজনের আনাগোনা, সালিশের কাজ আপাতত স্থগিত আছে। তবুও গ্রামের লোকেরা ভিড় জমায় তালুকদার মশাইকে এক ঝলক দেখতে। অনেকে আবার আসে শুধুমাত্র পেট পুড়ে খেতে। নিয়মিত প্রায় 30 থেকে 40 জন মানুষ বাড়ির আঙিনায় যাতায়াতের মাঝে থাকে। 3 বেলা না হোক অন্তত 1 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবার করা হুকুম তালুকদারের। এ যেন কোনো বাড়ি নয়, চলন্ত রেস্তোরাঁ। বাড়ির বড় বউ চারুলতা এখনো ঘর থেকে বের হয়নি। তা নিয়ে তাজমহল বেগম অতি বিরক্ত। সকাল সকাল 1 কাপ চা পেটে না পড়লে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। ভাগ্যিস ফাহিমের বউ জোহরার মাঝে জ্ঞান বুদ্ধি ছিটেফোঁটা আছে। ফুপু শাশুড়ির মাথা যত্নের সহিত টিপে দিচ্ছে সে। মাজেদা ঘর থেকে বেরোতেই চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠল তাজমহল বেগম, কিরে বাড়ির বউ এখনো শুইয়া আছে? বাড়িতে এতজন মেহমান, খাওন দাওনের ব্যবস্থা নেই, এইভাবে ঘর সংসার চলবো? মাজেদাও আশ্চর্যজনিত। চারুলতা তো কখনো এত বেলা অবধি ঘুমায় না। বিচলিত কণ্ঠে উত্তর দিলেন, ও তো কখনো এত দেরি করে ঘুম থেকে ওঠে না। আজকে কি হইল? নতুন নতুন বিয়া হইলে সবাই ভংথইরা থাকে, শরীরে তেল জমলে আসল রং দেখা যায়। নতুন বউয়ের শরীরে তেল জমতাছে, এখনই ব্যবস্থা না নিলে হাতছাড়া হইয়া যাইব কইলাম। আমি দেখতাছি আপা। মাজেদা সময় নষ্ট করল না, দ্রুততার সাথে তুর্জয়ের ঘরে ঢুকলেন। চারুলতা গভীর ঘুমে বিভোর। মায়াভরা মুখটির দিকে ক্ষণিককাল তাকিয়ে রইল মাজেদা। চারুলতার ঘুম ভাঙানোর ইচ্ছে তার মাঝে এক ফোঁটাও নেই, কিন্তু বিধিবাম। তা সত্ত্বেও আলগোসে কপালে হাত রাখলেন মাজেদা। হায় আল্লাহ, গা তো পুইরা যাইতাছে। আতকে উঠলেন মাজেদা। চারুলতার জ্বরের তীব্রতা ভয়াবহ। মাজেদার চিৎকারে চারুলতা চোখ মেলল। কপাল ব্যথায় টনটন করছে, জ্বলছে পুরো দেহ। গায়ের কাপড়ও যেন আগুন গরমে সিদ্ধ। মাজেদা চোখ কপালে তুলে বললেন, এত জ্বর কখন আসলো? আমার ডাক দেশ নাই কেন? চারুলতার ঠোঁট কাঁপিয়ে বিস্মিত স্বরে বলল, জ্বর আসছে? আমি বুঝতেই পারি নাই আম্মা। বাহিরের পরিষ্কার আলো দেখে চারুলতা উঠে বসার চেষ্টা করলো। আয় হায়, অনেক বেলা হইয়া গেছে, আপনি যান আম্মা, আমি রান্নাঘরে আসতাছি। চারুলতার কথাগুলো অবুঝ শিশুর মতো শোনালো। কণ্ঠে কোনো ছল ছাতুরি নেই। জ্বরটাও যেন কষ্টের মতন তার সংসারের নিয়মিত সদস্য। মাজেদা কঠিন গলায় বললেন, উঠবি মানে? চুপচাপ শুইয়া থাক, কোনো কাজ করা লাগবো না। গা ভর্তি জ্বর নিয়ে আসে রান্না করবে, দরকার হলে আমি কালুর মারে ডাক দিয়া নিব। তাও তুই বিছানা সাইডে উঠবি না, খবরদার। তুর্যের ঘুম ভীষণ পাতলা। সকাল সকাল কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটার ফলে বিরক্ত হয়ে বলে উঠল, কী শুরু করলাম মা? ঘুমাইতে দিবা না? মাজেদার রাগী গলায় বললেন, কেমন স্বামী তুই? পাশে শুইয়া থাইকাও বইয়ের শরীর স্বাস্থ্য কেমন জানোস না?
দুর্জয় ভ্রু কুচকে তাকালো মায়ের দিকে। চারুলতার জ্বর, শরীর পুইরা যাইতাছে। পাশে থাইকাও কেমনে বুঝোস না তুই? এই চারুলতা, তুই চুপচাপ শুইয়া থাক, খবরদার ভুলেও ঘর থেকে বের হবি না কইলাম। চারুলতা কেবল মাথা নাড়ালো। কথা বলার শক্তিও বিলীন হয়ে যাচ্ছে তার। মাজেদা ঘর থেকে বের হতেই তাজমহল বেগম আবার চেঁচিয়ে উঠলেন, কই নতুন বউ কই? ওর জ্বর আপা, শুইয়া আছে। ওরে আল্লাহ, জ্বর আইসে দেখা ঘরে শুইয়া থাকবো? এটা কি তালুকদার বাড়ির নিয়ম? আমার মা জ্বর নিয়ে কাম করে নাই, আমি করি নাই, তুমি করো নাই? বাচ্চা মানুষ, বিশ্রাম করুক, ঘরের কাজের মানুষের তো অভাব নাই। বিরক্ত হয়ে জবাব দিলেন মাজেদা, হয় এইসবই কও, সারাদিন পরে যে পেট বাজাইয়া নিব তারে বাচ্চা কইয়া আশকারা দাও, ঘরের বউ এত আদরে লেখা লাগে না, বুঝো নাই? তাজমহল বেগমের সব কথা তুর্জয় শুনতে পেল। শ্রবণগোচর হলো চারুলতারও। সে বিছানা ছেড়ে আরও একবার উঠতে চেষ্টা করলো। তুর্জয় বাধা দিল, তোরে না বইলা গেল বিশ্রাম নিতে? একবার কাজ শুরু করলেই ঠিক হইয়া যাবো, সমস্যা নাই। আগে ঠিক হ, তারপর কাজ। গতকাল ঠিক মতো গাগতর মুসস নাই? চারুলতা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাজমহল বেগম এখন আপন মনে বুকে চলেছে। এ পর্যায়ে তুর্জয়ের সহ্যসীমা পেরিয়ে গেল। সে ঘুম ঘুম চোখে রাগ নিয়ে ফুপুর সামনে গিয়ে দাঁড়ালো। বলল, সাত সকালে আপনি চিল্লাইতেছো কেন ফুপু, কী হয়েছে? তাজমহল বেগম গলার স্বর আরও চড়া করে বলল, কি হয়েছে মানে কি? বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমাবো কে? এটা কেমন নিয়ম? আপনি বাড়িতে বেড়াইতে আসছেন না ফুপু? নিয়মকানুন নিয়ে তো মাথা ব্যথার দরকার নাই। আপনি শান্ত হন, আল্লাহর রাস্তে থামেন। তাজমহল বেগম চোখ টাটালেন। কি, তুই আমার থামতে কইলি? তুই আমার থামাবি? তুর্যের ঝড়ের বেগে বলল, দরকার হইলে থামাবো, আম্মা তো বাইচা আছে, সে সংসারের কাজকর্ম দেখতেছে না? ওই একদিন রান্নাঘরে না ঢুকলে বাড়ির চুলা তো বন্ধ হইয়া থাকবো না। ও, এই বসে আইয়া কচি জিনিস পাইছো তো, তাই এত চাটি। আমি কি এসব বুঝি না? বয়স কি আমার কম হয়েছে? তাজমহল বেগমের কথায় জোহরা লজ্জা পেয়ে গেল। মুখে আঁচল চাপা দিয়ে বলল, ছি ছি ফুপু, আপনি এসব কী বলতেছেন? আমি যা কই সত্যি কই। আমার ভাইয়েরটা খাইয়া পইরা আবার আমার ভাইয়ের বাড়ির রাজনীতি নষ্ট করতেছে বেঈমানের দল। আমার আর কি, শুধু ভাইডার ভবিষ্যৎ ভাইবা কলিজা পুড়তাছে। মুখ লুকিয়ে কান্না জুড়ে দিল তাজমহল বেগম। তুর্জয় হতাশ ভঙ্গিতে ঘরে ফিরে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার কুমিরের কান্না দেখার মতো সময় তার নেই। যদিও ঘরে ফিরে বিশেষ কোনো লাভ হলো না। ক্ষণিককাল বাদেই তালুকদার মশাই তলব করলেন বড় ছেলের। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে বের হবেন তারা। উপযুক্ত জায়গার খোঁজ করবেন, নতুন ঘাট বানাতে হবে। ভোটের আগে অন্তত একটি ঘাট সম্পন্ন করে সাইফুরের আত্মতুষ্টির ব্যবস্থা করা যায়। এত কাজের ফাঁকে মাজেদা চারুলতার ঘরে উকি দেবার সময়টুকু পেলেন না। এদিকে মনটা তার অস্থির হয়ে আছে। আলো বেলা হয়ে গেল, মেয়েটার পেটে একদানা ভাত পড়ল না। অপদার্থ ছেলেটাও বাপের সাথে হনহন করে বেরিয়ে গেল। মায়ের চিন্তিত মুখ দুর্জয়ের দৃষ্টি এড়ালো না। রান্নাঘরে দরজার সামনে বসে নারকেলের পিঠা খেতে খেতে বলল, কী হয়েছে মা, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আর বলিস না বাপ, চারুলতার জ্বর, সকাল থেকে মাইয়াটা না খাওয়া, এত কাজ ফালাইয়া আমি খোঁজ নিতে যাইতে পারতেছি না, কী যে করি। ও মা, জোহরা ভাবি আছে, রূপা আছে, কেউ একজন ভাবির সাথে থাকলেই তো হয়। দীর্ঘশ্বাস ফেলে মাজেদা বলল, জোহরারে তুই চিনিস না? ফুপুর সাথে বসে বসে অন্যের নামে গালমন্দ করতেছে দেখগা। আর ফুপুর মেয়ে তো তার চেয়েও 1 ডিগ্রি সরেস। দুর্জয় ক্ষণিককাল চুপ থেকে বলল, থালায় খাবার সাজিয়ে আমাকে দাও, আমি ভাবিকে দিয়ে আসছি। মাজেদা কিছুটা নিশ্চিত হলেন। বড় ছেলেটাকে তিনি নিজের মতো গড়ে তুলতে না পারলেও ছোট ছেলের প্রতি তার বিশেষ কোনো অভিযোগ নেই। চারুলতা তখন অচেতন প্রায়। দুর্জয়ের মৃদু ডাকে সাড়া দিল না, তবে কপালে ভিন্ন কোনো পুরুষের ছোঁয়া পেতেই সকল ইন্দ্রিয় সক্রিয় হয়ে গেল তার। কে? কাপা স্বরে শুধালো চারুলতা। ভাবি আমি। দুর্জয়, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। চারুলতা উঠে বসার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু তার সকল প্রচেষ্টা বিফলে গেল। জ্বরের তীব্রতায় শরীর অসাড়, হাত নাড়ানোর শক্তিটুকুও নেই। দুর্জয় আজ করতে পারলো। নিচু স্বরে বলল, ভাবি আমি আপনাকে খাইয়ে দিব? আমি নিজে খাইতে পারবো, আপনি থালাটা ওই টেবিলের উপর রাইখা যান। দুর্জয় এবার চোখে মুখ শক্ত করে বলল, আপনি উঠে বসতেই পারছেন না, নিজ হাতে খাবেন কিভাবে? আমি খাইয়ে দিচ্ছি। চারুলতা কিছু একটা বলতে চাইল, তার আগেই দুর্জয়ের মৃদু ধমকে থামিয়ে দিল চারুলতাকে। চুপচাপ খেয়ে নেন, এরপর দেখি ডাক্তারের ব্যবস্থা করা যায় কিনা। চারুলতা আর কথা বাড়ানো না, চুপচাপ খেতে শুরু করলো। দুর্জয় বড় যত্ন করে চারুলতাকে খাইয়ে দিল। পর্যবেক্ষণ করলো তার মুখমণ্ডল। তাপে লাল হয়ে গেছে গাল। শক্তিবিহীন হাত জোড়া দিয়েও গায়ের কাপড় ঠিক রাখার প্রয়াস। চোখের পাতাও অল্প বিস্তর খুলছে আর বন্ধ হচ্ছে। বিপত্তি বাধ্য যখন চারুলতা অচেতন হয়ে ঢলে পড়ল দুর্জয়ের গায়ে। থালা পাশে রেখে তাড়াহুড়ো করে সে ধরল চারুলতাকে। চুলগুলো সরিয়ে নাকের কাছে হাত দিল। নিঃশ্বাস পড়ছে, তবে ভীষণ ধীর গতিতে। ঠোঁট দুটো ফুলে উঠেছে। চারুলতার দগ্ধ শরীরের স্পর্শে অভিভূত হয়ে গেল দুর্জয়। এক মুহূর্তের জন্য জাপটে ধরল বুকের ভিতর তাকে। ভুলে গেল সমাজের নিয়ম।
দুর্জয়ের শরীর যেন শুষে নিতে চাইছে চারুলতার সবটুকু অসুখ, ধারণ করতে চাইছে নিজের মাঝে। আমার চারুলতা, অস্ফুটে বলল দুর্জয়। তবে আত্মনিয়ন্ত্রণেও ঢের সময় লাগলো না তার। সতর্কতার সাথে চারুলতাকে বিছানায় শুয়ে মাজেদাকে ডাকতে রান্নাঘরের দিকে ছুটে গেল সে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন দয়া করে। আর সাবস্ক্রাইব করতে বলবো না, এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।